তো আজকে আমরা প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লম্বাংশ এবং লম্ব অভিক্ষেপ। দুই ধরনের জিনিস, যদিও আমরা অনেকে এটা গুলিয়ে ফেলি। আহ লম্বাংশ হচ্ছে আসলে একটা উপাংশ, যেটা আসলে একটা ভেক্টর। এবং লম্ব অভিক্ষেপ হচ্ছে আমাদের ওই ভেক্টরের আমাদের যে মান অংশটা আছে সেটা। তো আমরা আমরা সবাই জানি যে ভেক্টরের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে মান এবং আরেকটা পার্ট হচ্ছে দিক। তো যখন শুধুমাত্র কোন একটা ভেক্টরের মান নিয়ে আমরা আলোচনা করি, সেটা আসলে আমাদের অভিক্ষেপকে নির্দেশ করে। আর যখন আমরা উপাংশের কথা বলবো, উপাংশ হচ্ছে আসলে আমাদের লব্ধির মতো একটা জিনিস। লব্ধি থেকে আমরা উপাংশ আসে, দুটাই ভেক্টর, অর্থাৎ তার মান এবং দিক উভয় থাকবে। আমরা প্রথমে বিষয়টা নিয়ে আলোচনা করছি, তাহলে পরবর্তী যেন কনফিউশন না হয়। যেমন আমরা যদি এ ভেক্টর দিকে তাকাই, আমার কাছে একটা ভেক্টর আছে, ভেক্টরটা হলো পি ভেক্টর নাম দেওয়া হয়েছে। এবং এই পি ভেক্টরের আমরা একটা মান দিলাম, মানটা হচ্ছে 5 নিউটন। এখন এই যে পি ভেক্টর, এই পি ভেক্টরের মান হচ্ছে 5 নিউটন, বাট এর দিকটা কি হবে? আমরা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা অনুযায়ী জানি যে আমরা, এবং একক ভেক্টর অলরেডি আমরা শিখেছি। এই পি কে এটা কি দেখাচ্ছে, দেখো এখানে আমরা শুধুমাত্র মান দেখতে পাচ্ছি, মান এবং একক দেওয়া আছে। অর্থাৎ আমার যে ভেক্টরটা আছে, এই যে পি ভেক্টর, এই পি ভেক্টরের যে দৈর্ঘ্য সেটা কত, সেটা যে 5 নিউটনের সমান, এই মানটা নির্দেশ করছে। বাট দিকটা নির্দেশ করার জন্য আমাদের কিছু একক ভেক্টরের প্রয়োজন হয়। যেমন আমাদের যদি কিছু বলে দেওয়া না থাকে, তাহলে আমরা এই যদি একটা ম্যাপ চিন্তা করি, তাহলে এদিক যদি আমাদের পশ্চিম হয়, এবং এটা যদি আমাদের পূর্ব হয়, এবং এটা যদি আমাদের উত্তর হয়, এবং এটা যদি দক্ষিণ হয়, তাহলে মনে রাখতে হবে যে উপরের দিককে আমরা অলওয়েজ জে দ্বারা নির্দেশ করি, জে ক্যাপ দ্বারা। পূর্ব দিককে আই ক্যাপ দ্বারা। এর অল্টারনেট দিক, উল্টা দিককে আমরা মাইনাস আই ক্যাপ, এবং জে এর নিচের দিককে আমরা মাইনাস জে ক্যাপ দ্বারা নির্দেশ করি। এবং ঠিক এই তল বরাবর উপরের দিককে আমরা নির্দেশ করি কে ক্যাপ দ্বারা, এবং তল বরাবর নিচের দিককে আমরা নির্দেশ করি আহ কে মাইনাস দ্বারা। এটা যদি আমরা এভাবে দেখাই, যে ধরো এটা যদি 3D অবজেক্ট হতো, তাহলে এই যে অক্ষটা, এই অক্ষটার এ বরাবর আমরা ধরতাম কি, সামনের দিকে থাকতো হলো কে ক্যাপ, পিছন দিকে থাকতো কে ক্যাপ, মাইনাস কে ক্যাপ। এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস বেসিক জিনিস। তাহলে দেখো আমার কাছে এই যে পি ভেক্টরটা আছে, এটা একটা ভেক্টর, বাট এখানে আমরা মান নির্দেশ করছি। তাহলে অ্যাকচুয়ালি আমি এটাকে যদি মান এবং দিকের সাথে লিখতে চাই, তাহলে আমাকে দুইটা উপায় লিখতে হবে। আমি পি ভেক্টরকে লিখতে পারি এভাবে, পি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে কি 5 নিউটন। এবং দিকটা আমরা বলে দিব কিভাবে, আমরা দিকটা বলে দিব এই যে আমাদের, আমরা এভাবে বলতে পারি যে আয়ের দিক, বা যদি আমাদের পূর্ব নির্দেশ করা থাকে, তাহলে পূর্বের সাথে আমাদের এই কোণটা বের করতে হবে, এই থেটা কোণটা, ঠিক আছে? এই থেটা কোণটা বের কিভাবে করতে হয় এটা আমরা পরবর্তীতে শিখবো, আমাদের যখন ডট গুণফল আমরা শিখবো কোসাইন ইউজ করে, তখন আমরা এই থেটা মানটা বের করা শিখে যাব। আমি একটু পরে দেখাচ্ছি, ওটা ওটা ইজিলি বের করা যায়। তাহলে এখানে আমার থেটাটা লিখতে হবে, এটা হলো একটা রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর। আরেকভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে। কিভাবে? দেখো, পি ভেক্টর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, দেখো তো। এদিক থেকে আমরা যদি 4 নিউটন একক যাই, ঠিক আছে, এবং এর দিকটা কত, দিকটা হচ্ছে আই এর দিক বরাবর, ঠিক আছে না, ওজন তার পাশে আই রাখলাম। এবং তারপরে যদি আমরা উপরের দিকে উঠি, দেখো এই যে এর বরাবর যদি উঠি 3 নিউটন, এবং দিক হচ্ছে জে বরাবর, জে ক্যাপ, তাহলে আমরা আলটিমেটলি এই পি চলে যাচ্ছে, পি যে ভেক্টরটা ছিল সেটাতে আমরা চলে যেতে পারছি না। অর্থাৎ জিনিসটা কি হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটো ভেক্টরকে আমরা যদি যোগ করি, তাহলে আমরা এখানে অপর একটা ভেক্টর পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে এই জিনিসটাকে লিখতে পারি 4 i ক্যাপ প্লাস 3 জে ক্যাপ, এবং পুরোটা হচ্ছে নিউটন, আমাদের একক অবশ্যই দেওয়া লাগবে, ঠিক আছে? এখন এখানে খেয়াল করো, এই জায়গার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। তোমরা যদি ভালো করে খেয়াল করো, তাহলে দেখবা এটা হচ্ছে আমাদের লব্ধি। লব্ধি মানে কি? লব্ধি মানে হচ্ছে এরা নিজেরাই কিন্তু একটা ভেক্টর। কেন? কারণ এটার মান আছে, এবং সাথে আর দিক আছে, তাই না? 3 একক, এবং তার সাথে দিক কত, জেড, যে এককের, একক ভেক্টরের দিকে, তাই না? তার মানে এরা প্রত্যেকে হচ্ছে ভেক্টর, এবং এটা হচ্ছে একটা ভেক্টর। এটা অবভিয়াস জিনিস, দুটো ভেক্টরকে যোগ করলে একটা ভেক্টরই আসবে। তাহলে এটা হচ্ছে লব্ধি, এবং এই দুটা ভেক্টরের লব্ধি হচ্ছে এটা। তাহলে আমি যদি বলি এই 4i এবং 3j ক্যাপ, এরা এ পি ভেক্টরের কি, পি ভেক্টরের এরা হচ্ছে উপাংশ। অর্থাৎ এই যে আমার পি ভেক্টরটা ছিল, একে যদি আমরা লম্ব দিক বরাবর দুই ভাগে ভাগ করে ফেলি, তাহলে আমরা যে দুটা ভেক্টর পাই, এটা হচ্ছে আমাদের পি ভেক্টরের উপাংশ। এখন কাহিনী হচ্ছে এ ভেক্টরের একাধিক উপাংশ থাকতে পারে, এ বরাবর এবং এ বরাবর, এই দুইটা আমরা উপাংশ নিতে পারি। আবার আমার ইচ্ছা হলো যে এ ভেক্টরটাকে উড়াই দিব, দিয়ে এ বরাবর এবং এ বরাবর
এ বরাবর এবং এ বরাবর দুটো উপাংশ নিব, সেটাও কিন্তু করা সম্ভব। কিন্তু আমরা এখানে একটা স্পেশাল টাইপ অফ উপাংশ নিয়েছি। দেখো এই যে দুটো উপাংশ, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এই যে যখন উপাংশদ্বয়ের মধ্যবর্তী কোণ আমাদের 90 ডিগ্রি হয়, তখন আমরা সেটাকে বলে থাকি হচ্ছে লম্বাংশ। ওকে। আর এখন যদি আমি শুধুমাত্র মানগুলো নিয়ে কাজ করতাম, 4 নিউটন, 3 নিউটন, তাহলে এই জিনিসটাকে আমরা বলতাম লম্ব অভিক্ষেপ। আশা করি অভিক্ষেপ এবং উপাংশ দুটো আলাদা জিনিস বুঝতে পারছো। অভিক্ষেপে শুধুমাত্র মান থাকে, যেখানে আমাদের উপাংশের ক্ষেত্রে মান দিক উভয় থাকে। এবং আমরা ভেক্টরকে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে লিখতে পারি সেটাও দেখলাম। এবং অথবা একটা ভেক্টরকে আমরা এভাবে লিখতে পারি। তবে আমরা যত সামনে কমপ্লেক্স ম্যাথ করব, সেক্ষেত্রে আমাদের এটা অনেক কাজে দিবে। এটা আমাদের সিম্পল একটা ফর্ম। ওকে। থিটার মানটা কেমনে বের করতে পারি ভাইয়া? লক্ষ্য করো, এই জিনিসটা কেমনে বের করব, এটা আমরা যখন এই উপাংশ বের করা শিখে যাব, তারপর এটা বের করতে আসবো, নেক্সট এটা আসছে। ওকে। এখন এই যে আমাদের উপাংশ যে বের করব ভেক্টরের, এই জিনিসটা কিন্তু আমরা ম্যাথের কিছু বেসিক দিয়ে বের করে আনতে পারি। ঠিক আছে। দেখো কিভাবে আমরা এটা করতে পারি। যে তোমরা নিশ্চয়ই এটা এই সূত্রটার সাথে সম্পর্কিত, যে আমার কাছে একটা ত্রিভুজ আছে, ধরো এটা আমি রাফ করে একটা ত্রিভুজ রাখছি। এটাকে সমকোণী হতে হবে বিষয়টা এরকম না, যে কোনো একটা ত্রিভুজ। এবিসি একটা ত্রিভুজ, এবং এবিসি দ্বারা আমরা কোণ নির্দেশ করছি। ঠিক আছে। আর এটার বাহু তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে এবি বাহু, এটা হচ্ছে আমাদের এসি বাহু, এটা হচ্ছে বিসি বাহু। এটা হচ্ছে কোণগুলো হচ্ছে এ বি এবং সি। তো আমরা ত্রিভুজের যে কোণের যে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে, তাদের সাথে একটা সম্পর্ক আছে, তোমরা নিশ্চয়ই জানো। সাইনের এটা সূত্র বলা হয়ে থাকে, এটা তোমরা পড়েছো, আবার সামনে তোমার হায়ার ম্যাথে পড়বা। সেটা হচ্ছে যে প্রত্যেকটা এই যে কোণ দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা কোণের সাথে তার বিপরীত বাহুর একটা অনুপাতের সম্পর্ক আছে। যেমন আমি যদি ধরি এই যে এ বি বাহু ডিভাইডেড বাই এ বাহুর যে বিপরীত কোণ, দেখো এ বি বাহুর বিপরীত কোণ কি? সাইন সি। ঠিক আছে না? এ বাহুটার বিপরীত কোণ কোনটা হবে? সি কোণ না? ঠিক আছে। তাহলে এটার যে অনুপাত ত্রিভুজের অন্যান্য বাহুর ক্ষেত্রেও সেম অনুপাতটা অ্যাপ্লাই হবে। এরপরে আমরা যদি আসি এই বাহুটার ক্ষেত্রে, এসি বাহু, এসি বাহুর বিপরীতে কোন কোণ আছে? বি কোণ না? তার সাইন, অর্থাৎ সাইন বি। একইভাবে বিসি অনুপাত সাইন এ। এটা হচ্ছে আমাদের ত্রিভুজের সূত্র। এটার প্রমাণটা আমি এখানে দেখাচ্ছি না, এই প্রমাণগুলো এটা হচ্ছে আমাদের হায়ার ম্যাথে তোমরা পরবর্তীতে শিখবা। বাট মেন জিনিসটা হচ্ছে এটা, যে আমার যদি কোনো একটা ত্রিভুজ থাকে, সে ত্রিভুজের কোণ এবং বিপরীত বাহুর মধ্যে এই সম্পর্কটা খাটে, এটা আমরা জানলাম। তো এই যে সম্পর্কটা আমরা জানলাম, এটাকে ইউজ করে আমরা এখন উপাংশ বের করে ফেলবো। কিরকম? দেখো আমার কাছে এই যে এটা হচ্ছে আমাদের ভেক্টরটা কি? আর ভেক্টর। ভেরি গুড, আমাদের একটা ভেক্টর আছে আর ভেক্টর। এখন আরবিটারি, আমরা কিন্তু কোনো 90 ডিগ্রি বা ধরছি না। আমরা ধরলাম এই যে আমার ভেক্টর, এই ভেক্টরের সাথে আলফা কোণে আমি এর উপাংশ বের করতে চাই। ঠিক আছে। এর আলফা কোণে একটা উপাংশ বের করতে চাই। এখন একটা ভেক্টর থেকে তুমি কিন্তু ডাইরেক্ট একটা উপাংশ পাবা না, তা দুইটা ভেক্টরের যোগফল আকারে একটা হয়। ঠিক আছে। মানে ধরো তোমার কাছে আম, একটা বস্তু আছে, এই বস্তুটাকে যদি তুমি দেখাতে চাও যে অপর দুইটা বস্তুর যোগফল, তাহলে মিনিমাম তো দুইটা জিনিস লাগবে, তাই না? অথবা তুমি যদি একটা জিনিস দেখাতে চাও, যে আচ্ছা ভাই আমার কাছে একটা কলম আছে, ধরো এটা একটা কলম বা একটা বই। এখন এই বইটা সমান আমি একটা বই দেখাবো, তাহলে কি দাঁড়ালো? বাকিগুলো জিরো হয়ে গেল, তাই না? তো সেটা তো আর ভাগ করা হলো না, উপাংশ মানে ভাগ করছে, তাই মিনিমাম দুইটা। তো আমরা কি করলাম, আমাদের এই ভেক্টর আর ভেক্টরকে আমরা দুইটা উপাংশে ভাগ করলাম, এদিকে আলফা কোণে এবং এদিকে হচ্ছে বেটা কোণে। এটুকু বুঝতে পেরেছো তোমরা নিশ্চয়ই, যে আমাদের এই ভেক্টরকে আমরা এইভাবে লিখলাম। এখন আমরা জানি যে এটাকে যেহেতু এটা দ্বারা দুই ভাগে ভাগ করে ফেলেছি, তার মানে আমাদের ও এ ভেক্টর এবং ও সি ভেক্টর এই দুটাকে যোগ করলে আমরা তো এই জিনিসটা পাবো। তাহলে আমাদের এখানে সামান্তরিক সূত্রটা খাটে। তাহলে যেহেতু সামান্তরিক সূত্র খাটে, তাই আমরা এখানে কি করতে পারি? যেহেতু সামান্তরিক সূত্র খাটে, তাই আমরা এটাকে এখন সামান্তরিক সূত্র অনুযায়ী যোগ করে দিলাম। এটা তো আমরা করতেই পারি। এখন দেখো, এখন আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেটটা হচ্ছে, ভাই আমরা এখানকার আর জানি, আমার টার্গেট হচ্ছে ও এ, এটার মান এবং দিক, এবং ও সি এর মান এবং দিক আমাদের বের করতে হবে। সরি। আচ্ছা, এখন আমরা এই জিনিসটা করার জন্য এই ত্রিভুজটাকে টার্গেট করব। ত্রিভুজটা কি? ও বি এ ত্রিভুজ। ওকে। ও বি এ ত্রিভুজটার দিকে যদি টার্গেট করি, তোমরা একটা জিনিস খেয়াল করো, এই পুরো জিনিসটা হচ্ছে আমাদের কিন্তু একটা সামান্তরিক। যেহেতু পুরো জিনিসটা একটা সামান্তরিক, তাহলে এই জিনিসটাকে আমরা এ বরাবর নিয়ে চলে আসতে পারি। তাহলে ও সি যা, এ বি কিন্তু সেম। এখানে তো কোনো সন্দেহ থাকার কথা না।
ওকে, তাহলে এখন খেয়াল করো যে আমাদের এটা এবং এটা সামান্তরিকের দুইটা বাহু বিপরীত বাহু, এবং সামান্তরিকের দুইটা বিপরীত বাহু কি পরস্পর সমান্তরাল হয়। এখন এই সমান্তরাল দুটো বাহুর মাঝখানে যদি আমরা একটা রেখা টানি, তাহলে এই কোণ এবং এই কোণ এরা পরস্পর কি হবে, এরা পরস্পর বিপরীত কোণ হয়ে যাচ্ছে না? তাহলে আমাদের এটা যদি হয় বিটা, এ কোণের মান, তাহলে এ কোণের মান তো আমরা বিটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করেছিলাম, এটা আলফা রাখলাম, এখানে বিটা হওয়ার কারণে এখানেও আমরা বিটা পেয়ে গেলাম। এটা তো কোনো সন্দেহ নাই। এখন দেখো, আমরা জানলাম যে আমাদের সাইনের সূত্রটা বসাতে গেলে আমাদের তো কোণগুলো লাগবে, তাই না? তো দুইটা কোণ আমরা পেয়েছি। এখন এই কোণটা সমান কত হবে? এই কোণটা সমান, আমরা এদিকে করি, কোণটা সমান, দেখো টোটাল কোণ কত, 180 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে কি এ কোণ, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে কি বিটা। তাহলে এ কোণ সমান আমরা কি লিখতে পারি, 180 মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে আমরা সবগুলো কোণ পেয়ে গেছি। ভেরি গুড। এখন দেখো তো, আমাদের এই ত্রিভুজ থেকে আমরা জিনিসটা লিখতে পারি না, ও এ বাহু এবং তার বিপরীত কোণ, বিপরীত কোণ কোনটা, এটা। এ বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, তাহলে ও এ ডিভাইডেড বাই সাইন বি ইকুয়াল টু ও বি ডিভাইডেড বাই সাইন এ। একইভাবে আমাদের এ বি এর বিপরীত কোণ হচ্ছে কি সাইন ও। ওকে, এখন আমরা মানগুলো বসাই দিই। দেখো আমাদের এখন যদি আমরা ও এ এই জিনিসটাকে যদি নিয়ে আমরা কাজ করি, আচ্ছা আমাদের একটা সুবিধার জন্য এটাকে আরেকটু সিম্পলিফাই করা যায়। দেখো আমরা এই যে ভেক্টর, এই ভেক্টরটাকে আমরা কি নামকরণ করেছি, আর না? এই ভেক্টরটাকে আমরা নামকরণ করেছি আর ভেক্টর দ্বারা। তাহলে আমাদের ওসি যে উপাংশ আছে এটাকে যদি আমরা কিউ ভেক্টর নামকরণ করি, আর এটাকে আমরা নামকরণ করলাম পি ভেক্টর। ঠিক আছে, তাহলে পি ভেক্টর যদি হয় তার মানে ও এ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ও এ মানে হচ্ছে ভেক্টরের মান, ও ইকুয়াল টু পি লেখা যায়, আর ও সি ইকুয়াল টু কি লেখা যায়, কিউ। আমরা ভেক্টরের মানগুলো নিয়ে কাজ করছি, এখন আমরা ওই সব জিনিসপাতি এখানে বসাই দিব, দেখবো যে আমাদের সূত্রটা চলে আসছে। দেখো কিভাবে কাজটা হয়। ও এর বদলে আমরা কি লিখতে পারি, পি লিখতে পারি। সাইন বি এর বদলে কি লিখতে পারি, সাইন বি এর বদলে সাইন বিটা লিখতে পারি। একইভাবে খেয়াল করো, ও বি, ও বি এর বদলে কি লিখতে পারি, ও বি ইকুয়াল টু আমাদের এখানে আর ছিল না, আর ডিভাইডেড বাই আমাদের বিপরীত কোণ কত, এ। এ কোণ সমান কি ছিল, এ কোণ সমান আমরা এখানে বের করেছি। তাহলে আমরা এখানে সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। এবি সমান কি লেখা যায়, এবি, লক্ষ্য করো এবি আর আমাদের ওসি সমান না, এবি সমান ওসি, আর ওসি সমান কি লেখা যায়, কিউ লেখা যায়। তাহলে কিউ ডিভাইডেড বাই, এবার দেখো আর বিপরীত কোণ কত, বিপরীত কোণ হচ্ছে ও হচ্ছে কি সাইন আলফা। ভেরি গুড। তাহলে এই সূত্র এখান থেকে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে। আমাদের টার্গেটটা কি ছিল, আমাদের টার্গেট ছিল এই যে পি এর মানটা বের করা, তাই না? কারণ দিক তো আমরা জানি, আমরা কোণ তো জানি আলফা। আবার এদিকের কিউ ভেক্টরের মানটা, কিউ এর মান বের করা কেন, কারণ কি, কারণ কিউ তো আমাদের বেটা কোণ তৈরি করছে, সেটা তো আমরা জানি। ঠিক আছে না? তাহলে দেখো পি ইকুয়াল টু কি, পি এর মান ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আমরা যদি এটার দিকে তাকাই, তাহলে দেখো আমরা এই সাইন বিটাকে যদি এখানে গুণ করে দিই তাহলে কি পাই, পি ইকুয়াল টু পাই, এখানে আর রাখলাম সাইন বিটা ডিভাইডেড বাই সাইন, এটা মান কত হবে, এখানে সাইন 180 মাইনাস যদি এটা হয় তাহলে সাইন সাইনই থাকে, তাই না? এবং এটা আমাদের সেকেন্ড কোঅর্ডিনেটে থাকে যেটা পজিটিভ, তাহলে সাইন আলফা প্লাস বিটা। ওকে, তাহলে পি ভেক্টরটার মান আমরা পেয়ে গেলাম। এই পি ভেক্টরের মান কি, আমাদের মেন ভেক্টর ইনটু সাইন বিটা। খেয়াল করো বিটা কোথায় ছিল, বিটা কিন্তু বিপরীত কোণ, যেদিকের আমরা মান বের করছি তার বিপরীতের কোণটা কিন্তু উপরে লাগছে, এবং নিচে উভয় কোণের যোগফল। ঠিক আছে, এবার দেখো সিমেট্রিক ভাবে একইভাবে তোমরা যদি কিউ এর দিকে খেয়াল করো, দেখবে কিউ এর একই মান আসছে। তোমরা এখন এটার দিকে তাকাও, তোমরা ইজিলি বুঝতে পারবা এই সাইন আলফাকে যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে কি হয়, কিউ ইকাল টু আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। দেখলা জিনিসটা কত ইজি। এর মানে কি দাঁড়ালো ভাইয়া, এর মানে দাঁড়ালো আমাকে পৃথিবীর যে কোনো একটা, আমাকে যদি ভেক্টর দিয়ে দেয় এবং আমাকে বলে যে এ ভেক্টরটার এদিকে আলফা কোণ, এদিকে হচ্ছে আমাদের বিটা কোণ, এই দুইটা কোণে আমরা যদি দুটো উপাংশে ভাগ করতে চাই, অর্থাৎ আমার এই ভেক্টরকে উড়াই দিলে আমি এবং দুটা ভেক্টর দ্বারা আগের ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করব, তাহলে ওই ভেক্টরের মান কত হবে সেটা আমরা কিন্তু আমাদের এই সূত্র থেকে পেয়ে যাচ্ছি ইজিলি। এবং মজার বিষয় হচ্ছে তোমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করার দরকার হয় না।
আমরা ইউজ করি লম্বাংশ। কেন? দেখো, আমাদের যে উপাংশ, এদের মধ্যবর্তী কোণ কি 90 ডিগ্রি না? 90 ডিগ্রি হলে একটা বিশেষ ঘটনা ঘটে, আমাদের ক্যালকুলেশন ইজি হয়ে যায়। তো আমাদের 90% ক্ষেত্রে আমাদের লম্বাংশ ইউজ করতে হবে। আর এটা হচ্ছে জেনারেল উপাংশ বের করার টেকনিক, ঠিক আছে? জেনারেল উপাংশ বের করার টেকনিক, এটা জানলে তো লম্বাংশ হয়ে যায়। যদি চাই একটু হার্ড করতে, তখন এই প্রশ্ন দেওয়া হয়। তো এটা মনে রাখা খুবই ইজি। দেখো, আমরা মেন ভেক্টরটাকে এখানে রাখবো, এবং আমাদের উভয় কোণের যোগফলের সাইন নিচে থাকবে, এবং যে দিকটা চাইবো তার বিপরীত কোণটা, যেমন আমাদের পি চেয়েছিলাম, পি এর বিপরীতে কি ছিল, উপর দিকে কি ছিল, বিটা, তাই আমরা উপরে বিটা দিয়েছি। আবার এখানে দেখো, আমরা কিউ চেয়েছি, আমরা কিউ ভেক্টরের দিকে যদি তাকাই, এই কিউ ভেক্টরের সাথে আছে বিটা, বাট আমাদের লাগবে কি, তার উল্টাটা, আলফা। তাহলে আমরা এখানে আলফা বসাই দিয়েছি। আচ্ছা, এবার দেখো, এটা তো গেল আমাদের যে কোনো উপাংশ। এখন আমরা লম্বাংশ নিয়ে কাজ করবো, যে পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার মানে কি? এটা মানে হচ্ছে আমাদের লম্বাংশ। দেখো, এটা একটা বিশেষ কেস, আমরা কিন্তু অলরেডি উপাংশ, যে আমাদের কোঅর্ডিনেট সিস্টেমে কিন্তু বুঝিয়ে ফেলেছি তোমাদের জিনিসটা। বাট এখন আমরা সূত্রে আসবো। দেখো, এই যে আমাদের আর, এটা আমাদের মেন ভেক্টর, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলবো, অর্থাৎ এখন আমাদের আর নাই। এই আর এর পরিবর্তে আমরা একে দুইটা ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করব। ঠিক আছে? কারণ ধরো আমি এই বলটাকে এদিকে মারতে চাই, তাহলে ডাইরেক্ট আমরা মারতে পারি, অথবা আমি একটা স্পেশাল মানের এদিকে একটা ফোর্স দিতে পারি, এদিকে একটা ফোর্স দিতে পারি, ফলে বলটা আবার ঠিক একইভাবে এ বলের সামনের দিকে যাবে। ঠিক আছে না? অর্থাৎ এখানকার মেন কাহিনীটা হচ্ছে এটা, যে এটা হচ্ছে আমাদের মেন ভেক্টর, বাট এই ভেক্টরকে আমরা কোনো কারণে সরিয়ে দিতে চাই আমাদের ক্যালকুলেশনের কারণে। এবং এটাকে সরিয়ে দিয়ে আমরা যে দুইটা ভেক্টর পাবো, যে দুটো উপাংশ পাবো, তারা যেন পরস্পরের উপর 90 ডিগ্রি হয়, তাদেরকে আমরা কি বলি, লম্বাংশ। অর্থাৎ আমরা জানি, দেখো আমাদের যদি বেসিক সূত্র আমরা কি জানি এখন পর্যন্ত, আমার কাছে ধরো আর দেওয়া আছে, আলফা দেওয়া আছে, এবং বিটা দেওয়া আছে। এখন তোমাকে বললো যে বলো তো, যে এই যে পি ভেক্টর, এই পি ভেক্টরের মানটা কি হবে, অর্থাৎ আর ভেক্টরের যে পি উপাংশ, এই উপাংশের মানটা কি? এই যে আমার পি ভেক্টর, এই পি ভেক্টর তো হচ্ছে আমাদের উপাংশ, এই উপাংশের মান হচ্ছে আমাদের পি। এই পি কে কি বলে? দেখো, আমাদের সূত্র অনুযায়ী আমরা কি জানি, যে আমাদের এই পি ভেক্টরের মান, পি ইকুয়াল টু কি হবে, আর ভেক্টর, এবং পি ভেক্টরের বিপরীতে যে কোণটা আছে, সাইন ওইটা, সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। আমি কিছু করছি না, কিন্তু আমি কিন্তু ওই আগের সূত্রগুলো লিখছি। তোমরা আমাকে জানাও যে এই পি ভেক্টর, অর্থাৎ ভেক্টরের যে মান, উপাংশের যে মান, এটাকে আমি একটা নামকরণ করেছি, সেটাকে কি বলে? এখন কিউ ইকুয়াল টু কি হবে, কিউ এর বিপরীতে যে কোণটা আছে, অর্থাৎ আলফা, তাহলে সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। দেখো, এই সূত্রটা কিন্তু আমরা একটু আগের আগের পেজে দেখলাম, ওই সূত্রটা আমি এখানে সিম্পলি লিখেছি, যে আমাদের আর ভেক্টরকে ভাঙলে যে দুটা উপাংশ হয়, এই উপাংশের মানগুলোকে আমরা এভাবে লিখতে পারি। দেখো, একদম প্রথমে আমি যেটা বলছি, এই যে আমাদের যে উপাংশ, এই উপাংশটা কি, উপাংশটা হচ্ছে মান এবং দিক। আমরা যখন উপাংশের শুধুমাত্র মান নিয়ে কাজ করব, তখন সেটাকে আমরা বলে থাকি অভিক্ষেপ। বুঝেছো? তাহলে এই যে আমরা এটা বের করলাম, এটা কি, এটা মান না? তার মানে আমি বলতে পারি, এই যে আমাদের আর ভেক্টর, এই আর ভেক্টরের অভিক্ষেপের মান হচ্ছে এটা, আর কিউ অভিক্ষেপের মান হচ্ছে এটা। কিন্তু এর সাথে যখন আমি দিকটা দিয়ে দিব, অর্থাৎ আমি যখন এর সাথে বলে দিব যে এত, এবং আর এর সাথে আলফা কোণে, বলবো এত, এবং আর এর সাথে, মানে আর ভেক্টরের সাথে বিটা কোণে, এই কথাটা যখন আমি বলে দিলাম, তার মানে আমি দিকও বলে দিয়েছি, তখন এই জিনিসটা হয়ে যাবে উপাংশ। তখন আমরা এরকম একটা চিহ্ন দিতে পারবো। তাহলে এখন পর্যন্ত আমরা অভিক্ষেপ ও উপাংশ বুঝলাম। এখন যখন আমাদের এই দুটা উপাংশ পরস্পরের সাথে 90 ডিগ্রি হবে, যেমন এখানে হয়েছে, আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হয়েছে, 90 ডিগ্রি, তখন এটা একটা স্পেশাল নাম আছে, এই অভিক্ষেপ তখন হয়ে যায় লম্ব অভিক্ষেপ। ঠিক আছে? এবং এবং সে উপাংশটা হয়ে যায় কি, লম্বাংশ। ওকে? এখন দেখো, এখন লাভটা কি হলো, যখন আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 দিলাম, তখন তোমরা খেয়াল করলে দেখবা এই সূত্রটা সহজ হয়ে গেছে। তখন এই সাইন, এই পুরো জিনিসটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি না? আর উপরে থাকলো কি, সাইন বিটা। এখন কথা হচ্ছে, আমরা আসলে এতক্ষণ কি করছিলাম, আমরা পি এর মান বের করতে যেয়ে তার বিপরীত কোণ নিচ্ছিলাম, কিন্তু না, এখন আর বিপরীত কোণ নিব না, যারটা বের করব তার কোণটাই নিব। তাহলে পিটা বের করতে যাচ্ছি আলফা কোণের সহায়তায়। দেখো তো, আমরা জানি আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90, তাহলে আলফা, বা আমরা বিটা বলি, বিটা ইকুয়াল টু কি, বিটা ইকুয়াল টু হচ্ছে 90 মাইনাস আলফা।
তাহলে এই বিটার এই যে মানটা আমরা যদি এখানে বসাই দিই, তাহলে কি হয়, সাইন 90 মাইনাস আলফা। ঠিক, আমরা এটিকে সরাই। তাহলে দেখো এখানে কি হলো, তাহলে এই জিনিসটা সিম্পলিফাই হয়ে এটা হলো না আর ইনটু, এখন দেখো সাইন 90 মাইনাস আলফা সমান কত, কস আলফা। তাহলে কি বোঝা গেল, আমার কাছে একটা ভেক্টর আছে আর, এই আর এর, যদি আর এর সাথে আলফা কোণে যদি আমরা উপাংশ বের করতে চাই তাহলে তো সেটা হচ্ছে, তার মান হচ্ছে এটা। কিন্তু আমি যদি আর এর লম্ব বিক্ষেপ বের করতে চাই, এত ডিগ্রিতে আলফা কোণে লম্ব বিক্ষেপ বের করতে চাই, তখন ডাইরেক্ট আমরা লিখবো আর কস আলফা। অর্থাৎ কোন একটা ভেক্টর আর, তার যত কোণে আমরা একটা লম্ব বিক্ষেপ বের করব বা উপাংশের মান বের করব, সিম্পলি ওই ভেক্টরের সাথে কস আলফা দিয়ে দিতে হবে, যত কোণ তত কস, ঠিক আছে, কস আলফা বা কস বিটা। এখন এদিকে দেখো, ভালো কথা, তাহলে আমি আর ভেক্টরের আলফা কোণে একটা আমি উপাংশ দিলাম। এখন আমার কথা হচ্ছে ভাই, এই আলফা কোণে তো একটা পেলাম, বাট আরেকটা তো উপাংশ আছে, সেটা কি, সেটা হচ্ছে তার সাথে লম্ব, মানে 90 ডিগ্রি কোণে আছে। এখন সেটার মান কত, এখন এদিকে দেখো, আর তো আর থাকলো, সাইন, আমরা তো আলফা দিয়ে সবকিছু করছি, তাহলে সাইন সাইন আলফা থাকলো, আর এটা মান কিন্তু অন, তাহলে কত হলো, সাইন আর সাইন আলফা। তার মানে দেখো, আমাদের আগে যেখানে দুইটা কোণ জানা দরকার হচ্ছিল আলফা বিটা, এখন যখন আমরা লম্ব বিক্ষেপ বা লম্ব উপাংশ বলবো তখন আর আমাদের আলফা বিটা জানা দরকার নাই। আমি তোমাকে সিম্পলি বলবো যে দেখো আমার কাছে একটা ভেক্টর আর আছে, এবং এর সাথে আলফা কোণে আমার, আলফা কোণে তার লম্ব উপাংশ বের করে ফেলো। তখন তুমি আলফা কোণের সাথে কোণে, ওই আলফা কোণের সাথে যে ভেক্টর, মানে যে লম্ব উপাংশ, তার মান তুমি পেয়ে যাবা। সেটা কি, সেটা হচ্ছে পি ইকুয়াল টু আর কস আলফা, এবং তার সাথে 90 ডিগ্রি কোণে যে আরেকটা উপাংশ থাকবে তার মান হবে আর সাইন আলফা। সিম্পল, কস এবং সাইন, যার সাথে কোণ তার সাথে কস, এবং অপর দিকে যার সাথে কোণ না তার সাথে কি, সাইন। আশা করি এখানে কোনো প্রবলেম নাই। এবং আমি তোমাদেরকে, তোমরা যদি আমার ক্লাসগুলো করে থাকো, তোমরা একটা জিনিস খেয়াল করেছো, আমি অলওয়েজ প্রত্যেকটা টপিকের সংজ্ঞাগুলো পড়তে বলি। তো এটাও এর ব্যতিক্রম না, যে ভেক্টরের বিভাজন, এই সংজ্ঞাটা পড়ে রাখা দরকার। যে একটি ভেক্টর রাশিকে, এই যে একটা ভেক্টর রাশি ছিল আর, দুই বা ততোধিক ভেক্টর রাশিতে, বললাম না যে একাধিক করতে পারি, মিনিমাম দুইটা লাগবে, রাশিতে বিভক্ত করার পদ্ধতিকে ভেক্টর বিভাজন বলে, এবং ভেক্টর অংশগুলোকে মূল ভেক্টরের উপাংশ বলে, এই যে এবং এগুলোকে উপাংশ বলে। ঠিক আছে, আমরা যে জিনিসটা শিখলাম ওটা কথায় লিখতে যদি যাই, তাহলে আমরা যেন ক খ এর জন্য সুন্দরভাবে লিখতে পারি। চলো, তো এটা আমরা লিখে দিয়েছি, তোমরা ভিডিওটাতে পরে পজ করে এটা তুলে নিতে পারো, অথবা বই তোমাদের সংজ্ঞাটা আছে, বাট সংজ্ঞাটা মুখস্থ রাখতে হবে। ওকে, এবার দেখো লম্বাংশ কি, লম্বাংশ আমরা বলে দিলাম, এটা একটা নোট, যে উপাংশদ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে, 90 ডিগ্রি। এই যে উপাংশ আমরা বের করলাম তাদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, অর্থাৎ আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 90 ডিগ্রি। ইজি কথা, ভেরি গুড। এবার আসো, লম্বাংশ এবং অভিক্ষেপ এবং উপাংশ যে বিষয়, এটা কিন্তু অলরেডি পড়াই ফেলছি তোমাদের। এদিক যে পূর্ব দিক যে আই ক্যাপ, এবং দক্ষিণ দিক যে মাইনাস যে ক্যাপ, উত্তর দিক যে ক্যাপ, এই জিনিসগুলো কিন্তু অলরেডি পড়াই ফেলেছি। এখন এই প্রশ্নটা যদি একটু খেয়াল করো, এটা এটা প্রশ্ন বলা যায় না, বাট একটু ওয়ার্ম আপ বলা যায়। দেখো আমাদের আর ভেক্টর, আর ভেক্টরের এই পূর্ব দিক বরাবর অভিক্ষেপের মান কত বা উপাংশের মান কত, অভিক্ষেপের মান হয় না, ডাইরেক্ট অভিক্ষেপ কত বলা যায়। তাহলে দেখো এখানে পি ইকুয়াল টু কত হবে, পি ইকুয়াল টু হবে, এটা যেহেতু 90 ডিগ্রি, তার মানে আমি যেহেতু কোণের দিকের সাথে কাজ করছি, তাহলে 10 cos 30, এবং অবশ্যই একক দিবে, একক একক কত, 90 ডিগ্রি, তোমার ক্যালকুলেটর বসে মানটা বের করে নিবা। ওকে, কিউ ইকুয়াল টু কত হয়, 10 sin 30। ইজি না, মানে যার সাথে কোণ, আমরা সেখানে কি দিলাম, কস ইউজ করলাম, এবং এই কিউ এর সাথে তো কোনো কোণ নাই, আর বিপরীতে কোণ আছে, তাহলে আমরা সেখানে কি ইউজ করলাম, সাইন। উভয় ক্ষেত্রে আমাদের একটা মাত্র কোণ লেগেছে, ঠিক আছে। তাহলে আমাদের এই আর ভেক্টরকে পি এবং কিউ দুইটা উপাংশে যদি ভাগ করি, তাহলে উপাংশদের মান কি সেটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা যদি এখন দেখো এখন পর্যন্ত কি আছে, এখন পর্যন্ত এরা হচ্ছে আমাদের এ ভেক্টরের অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ, ঠিক আছে, এখন পর্যন্ত কি আছে, লম্ব অভিক্ষেপ। এখন যদি আমি একটা লম্বাংশ বা উপাংশে কনভার্ট করতে চাই, তাহলে এটা আমাদের ভেক্টর চিহ্ন হবে, এবং তখন এর দিকটা কি হবে, এটা হচ্ছে পি হচ্ছে পূর্ব দিক, পূর্ব দিক, অথবা এটা না লিখে তুমি কি করতে পারবা, আই ক্যাপ ইউজ করতে পারবা, আর এটা কি করতে পারবা, আর কিউ কত দিকে আছে, উত্তর দিকে, অথবা তুমি এখানে জে ক্যাপ ইউজ করতে পারবা। ওকে, আশা করি এখানে আর কোনো প্রবলেম নাই। যে লম্বাংশ মানে উপাংশ হলো ভেক্টর, আর অভিক্ষেপ হচ্ছে মান। আচ্ছা, এবার দেখো লম্বাংশ উপপাদ্য জিনিসটা কি। লম্বাংশ, এই যে আমরা লম্বাংশগুলো শিখলাম, এটা একটা অ্যাপ্লিকেশন আছে, এর একটা প্রয়োগ আছে, সেটা হলো যে কোনো দিক বরাবর
দেখো কোন একটা দিক বরাবর কোন একটা বিন্দুতে, যে কিউ বিন্দুতে আমি কি করলাম, এই কিউ বিন্দুতে যদি আমরা একাধিক ভেক্টর ক্রিয়া করে, ধরো এই বিন্দুতে ও পি ভেক্টর এবং ও কিউ ভেক্টর ক্রিয়া করছে, একসাথে দুইটা ভেক্টর ক্রিয়া করছে। এই যে দুটা ভেক্টর ক্রিয়া করছে, এই দুইটা ভেক্টরে দেখো একে একে যদি দেখি, এই পি ভেক্টরের আমরা একে লম্বাংশে ভাগ করি। তো এর লম্বাংশ হলে কি হবে, এর যে কোণ থেটা, এই থেটা দ্বারা এদিক বরাবর একটা মান পাওয়া যাবে এবং আরেকটা মান পাওয়া যাবে কি এদিক বরাবর, তাই না? একইভাবে তুমি যদি কিউ ভেক্টরের দিকে তাকাও, এই কিউ ভেক্টরকে ভাগ করলে এদিক বরাবর একটা মান পাওয়া যাবে এবং এ বরাবর একটা মান পাওয়া যাবে। এখন আমাদের যে পি ভেক্টর, এই পি ভেক্টরের এই যে আমাদের আর এর দিক বরাবর লম্ব লম্বাংশের মান এটা, এবং কিউ এর জন্য মান হচ্ছে এটা, এবং এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে এই জিনিসটা পাচ্ছি না। তার মানে জিনিসটা কি দাঁড়ালো, তুমি এখন একটু শুধু খেয়াল করো যে আমার কাছে পি ভেক্টর এবং কিউ ভেক্টর ছিল, তাদের যোগফলে এই বড় রেখাটা আসে। আবার একইভাবে খেয়াল করো, এই দুটা ভেক্টরকে যদি আমরা যোগ করি, লব্ধি করি, তাহলে আমরা আর ভেক্টর পাই। এখন এই আর ভেক্টরে যদি তুমি এদিক বরাবর লম্ব উপাংশ বের করে দেখো, দুটা মিলে যাচ্ছে না। এর দ্বারা কি বোঝা গেল, যে আমরা যদি দুইটা ভেক্টরকে আলাদা আলাদা ভাবে তাদের লম্বাংশ কোনো একদিকে বের করি, তাহলে তাদের যোগফল এই দুটা ভেক্টরের লব্ধির লম্বাংশের সমান। অর্থাৎ জিনিসটা খুবই ক্লিয়ার, যে আমরা দুইটা ভেক্টরের যদি লব্ধি বের করতে চাই, তাহলে আমরা এভাবে করতে পারি যে এই দুটা ভেক্টরের আগে যে কোন একদিক বরাবর লম্বাংশ বের করব, তাদের যোগ করলেই আমরা মেন ভেক্টরের লম্বাংশ পেয়ে যাব। তাহলে এরকম ভাবে দুইবার করতে হবে, পি এর এদিকে একবার আসবে, কিউ একবার আসবে, তাহলে দুইটা যদি যোগ করি তাহলে আর এর ই পেয়ে যাবো। তাহলে আর এর যদি দুইটা আমরা মানে লব্ধির যদি আমরা দুইটা উপাংশ পেয়ে যাই, তাহলে এই দুটাকে যোগ করলে আমরা মেন আরটা পেয়ে যাব না? তাহলে এই জিনিসটাকে বলা হয়ে থাকে লম্বাংশ উপপাদ্য, যে কোনো একটা দিক বরাবর কোনো বিন্দুতে ক্রিয়ারত ভেক্টর গুলো লম্ব অভিক্ষেপ, এই যে লম্ব অভিক্ষেপ গুলো বীজগাণিতিক সমষ্টি, যে সমষ্টি করলাম এদের লব্ধির, এই যে মেন লব্ধি যেটা হবে পি এবং কিউ এর, তার যে লম্ব অভিক্ষেপ তার সমান। এটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল কথাবার্তা, আমরা প্র্যাকটিক্যাল করলে তোমার জিনিসটা আরো একটু ক্লিয়ার হবে। আর দেখো, এই জিনিসটাকে আমরা এখানে লিখে রাখি। কিভাবে লিখি দেখো, যে আমাদের কি জানা ছিল, আমাদের জানা ছিল পি এবং কিউ। পি তোমার থেটা কোণ এবং কিউ হচ্ছে আলফা কোণ তৈরি করছে, তাই না? তাহলে আমরা এই যে পি এর থেটা কোণের দিক বরাবর যে উপাংশ পি কস থেটা, এবং কিউ এর যে উপাংশ সেটা হচ্ছে কিউ কস, মান কত ছিল, আলফা, এই দুটো উপাংশের যোগফল, বীজগাণিতিক যোগফল কি হবে, এই যে আমাদের পি এবং কিউ, এই পি কিউ এর যে লব্ধি তার যে কোণ সেটা কত, সেটা ওমেগা না? তাহলে আর কস ওমেগার সমান। ঠিক আছে? তাহলে একইভাবে এখানে যেমন আমরা কসের দিক বরাবর একটা দিক বরাবর বের করলাম, তাহলে তার সাথে 90 ডিগ্রি বরাবর আরেকটা আমরা এখান থেকে সূত্র লিখতে পারি না, যে আর সাইন ওমেগা ইকুয়াল টু কি লেখা যায়, আর সাইন থেটা প্লাস, সরি, পি সাইন থেটা প্লাস কিউ সাইন আলফা। অর্থাৎ আমাদের এই যে কিউ ভেক্টরের এই যে আমরা আহ এদিক বরাবর যে উপাংশটা বের করলাম, এই উপাংশের লম্ব উপাংশ হচ্ছে এটা, এবং পি এর এদিক বরাবর যে উপাংশটা বের করলাম তার লম্ব উপাংশ হচ্ছে উপরের দিকে। অর্থাৎ এই উপাংশ দ্বয়ের যোগফল করলেও আমাদের লব্ধির উপাংশের সমানটা হবে। ওকে, তো এটা অবশ্য অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে, থিওরিটিক্যাল জিনিস, আমরা এখনই প্র্যাকটিক্যাল ম্যাথ করব, তো জিনিসটা বুঝে যাবে। ম্যাথটাকে এখন আমরা সলভ করব আমাদের নতুন যে টেকনোলজি আমরা শিখেছি সেটা দ্বারা। ওকে, দেখো আমাদের এখানে কি কি ভেক্টর আছে, 12 নিউটন, 8 নিউটন এবং 6 নিউটন। আমাদের এখানে টোটাল তিনটা ভেক্টর আছে। ওকে, মানে ভেক্টর গুলো থাকবে, তাদেরকে কোনো একটা দিক বরাবর আমরা যদি ভাগ করে ফেলি এবং তাদের যোগফল গুলো করে ফেলি, তাহলে আমাদের যে লব্ধি থাকবে সেই লব্ধিরও ওই দিক বরাবর লম্ব উপাংশ পেয়ে যাব। তো আমরা এক্স্যাক্টলি সেই কাজটা এখানে করব। দেখো প্রথমে আমাদের যে একটা নির্দিষ্ট দিক আমাদের সিলেক্ট করতে হবে। তো আমরা সবকিছু মানে মানে বাই ডিফল্ট থাম্ব রুল হিসেবে আমরা কি করতে পারি, আমরা ফ্ল্যাগ, অর্থাৎ যে আমাদের হরিজন বরাবর যে ভেক্টরটা থাকবে সেটাকে আমরা পিক করতে পারি। তো ধরলাম যে আমরা এদিক বরাবর সবকিছু বের করব। তাহলে আমাদের যে 12 নিউটন ইয়াটা আছে, এটার এই ভেক্টরটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করব। কি কি উপাংশ, একটা হচ্ছে এদিক বরাবর এবং একটা হচ্ছে একদম ঠিক লম্ব বরাবর, অর্থাৎ তাদের লম্বাংশ বের করব। এখন খেয়াল করো তো, এই 12 নিউটনের এদিক বরাবর যদি আমরা উপাংশ বের করি, তাহলে তার থেটার মান কত হবে?
দেখো আমি 12 নিউটনের ওই দিক বরাবরই একটা উপাংশ বের করতে চাই, তাহলে তার থেটার মান কত হবে? 0। তাহলে দেখো আমরা এখন ওই কাজটাই করব, যে এই 12 নিউটনের ওই দিক বরাবর একটা উপাংশ বের করব। আমি এবং জানি যে যে দিকের কোণ সেখানে আমরা কস ইউজ করি, তাহলে cos 0 প্লাস, এবার দেখো 8 নিউটনের কথা যদি বলি, আমরা কিন্তু সব একটা দিক বরাবর করছি, এদিক বরাবর। তাহলে 8 নিউটনের জন্য এদিক বরাবর কোণ কত? নিশ্চয় 30 ডিগ্রি। তাহলে যেহেতু আমরা কোণ জানি, তাহলে এটা কি হলো? cos 30 ডিগ্রি। সেম ভাবে আমরা এবার যদি তাকাই এই 6 নিউটনের দিকে, 6 নিউটন এই ভেক্টরের সাথে এদিক বরাবর আমাদের কোণ কত? 60 ডিগ্রি। এবং কোণ যেহেতু আমরা জানি, তাহলে কস, তাহলে cos 60। তাহলে এগুলো হচ্ছে কি হলো? আমাদের যে বিভিন্ন ভেক্টর তাদের আমরা এদিক বরাবর উপাংশ নিলাম। তাহলে আমরা আইডিয়া করতে পারি যে আমাদের যে লব্ধিটা হবে, বুঝে যাচ্ছে লব্ধিটা কাইন্ড অফ এদিক বরাবর যাবে কোনো একটা দিকে। তাহলে এই যে আর, এই আর এর এবং আমাদের যে লব্ধিটা হবে তার মান, এই যে লব্ধিটা হচ্ছে একটা ভেক্টর নিশ্চয়, তাহলে ওই লব্ধির মান কি হবে? আর, এবং ওই লব্ধির যে দিকটা কি হবে? সবকিছু আমরা একটার সাথে তুলনা করছি, এই যে এই দিক বরাবর। তাহলে এটার সাথে আমরা ধরলাম α ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে আমাদের যে ভেক্টর যে লব্ধিটা আসবে, সে লব্ধিরও এদিক বরাবর যে লম্ব উপাংশ থাকবে, সেটাও আমাদের এই সবটির বীজগাণিতিক যোগফলের সমান হবে। এটা তো আমরা দেখে আসলাম আমাদের সূত্র অনুযায়ী। তাহলে আমরা কি লিখতে পারি? আর কস আলফা ইকুয়াল টু এটা। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম লাইন, অর্থাৎ আমাদের আমাদের যদি আমরা একটা এক্স অক্ষ ধরি, তাহলে এক্স অক্ষ বরাবর তাদের উপাংশের যোগফল। ঠিক আছে? এই জিনিসটাকে অনেক সময় ভাবে লেখা হয় যে লব্ধির এক্স অক্ষ বরাবর যে উপাংশগুলো আছে তাদের যোগফল। ঠিক আছে? তাহলে এদিক বরাবর আমরা জানি যে আমাদের যে কার্টেসীয় স্থানাঙ্ক থাকে আমরা বাই ডিফল্ট ওয়াই ধরি। তো তুমি এখানে লিখতে পারো যে আর ওয়াই বরাবর যে উপাংশগুলো যোগফল সেটা এগুলো কি হবে? কিভাবে? দেখো আমরা যে কোণগুলো জানি সবগুলো এক্স অক্ষের সাথে না, তাহলে ওয়াই এর গুলো কি হবে? সাইন হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? আর সাইন। আর এর কোণ কত? অন্যের সাথে একটার সাথে আরেকটা কোণকে গুলে ফেললে হবে না। আর এর কোণটা কত? আলফা। তাহলে আর সাইন আলফা ইকুয়াল টু, একইভাবে আমরা এতক্ষণ কি বের করেছিলাম? আমরা বের করেছিলাম এই 12 এর, আমরা জানি উপাংশের দুইটা মান থাকে, এদিক বরাবর মান বের করেছি, তাহলে তার 90 ডিগ্রি বরাবর আমাদের মান বের করতে হবে না? একইভাবে দেখো 8 নিউটনের এদিক বরাবর মান বের করেছি উপাংশ, তাহলে তারও 90 ডিগ্রি মানগুলো বের করতে হবে। 6 এর ক্ষেত্রে তার 90 ডিগ্রি মানগুলো বের করতে হবে। এবং সেগুলো বের করার জন্য আমাকে কি করতে হবে? সাইন ইউজ করতে হবে। তাহলে 12 এর ক্ষেত্রে কি হবে? 12 sin 0 ডিগ্রি। একটা জিনিস তোমরা বুঝতেই পারছো, দেখো এই 12 এর এদিক বরাবর উপাংশের মান 0 হচ্ছে, কারণ সাইন 0 ইকুয়াল টু কি? 0। এটি অবভিয়াস হওয়া উচিত, কারণ কোন একটা জিনিসের লম্ব দিক বরাবর তো তার কোনো উপাংশ মানে মান থাকার কথা না, যেটা আমরা থিওরিটিক্যালি বুঝতে পারছি। একইভাবে দেখো 8 নিউটন, এই যে 8 নিউটন, তার এদিক বরাবর উপাংশের মান কত? sin 30 ডিগ্রি। একইভাবে 6 নিউটনের জন্য sin 60 ডিগ্রি। তোমাদের মান যেন ভুল না হয় এই জন্য একটা জিনিস খেয়াল করবা, দেখো এই কোণটা সেম আছে, সব প্রত্যেকটার কোণগুলো কিন্তু দেখো সেম আছে, এবং প্রত্যেকটা যে মানগুলো দেখো কিন্তু সেম আছে। পার্থক্য কোথায়? এক্স অক্ষ বরাবর আমরা কস ইউজ করছি প্রত্যেকটা ক্ষেত্রে, ওয়াই অক্ষ বরাবর ইউজ করছি আমরা সাইন। ওকে, এখান পর্যন্ত কোনো প্রবলেম নাই। এখন লাভটা কি হলো? লাভটা হলো এটা যে তোমরা এখন ক্যালকুলেটর হাতে নাও, হাতে নিয়ে আর এক্স এবং আর ও এর মানটা আমাকে বের করে দাও। এই মানটা যদি আমরা পেয়ে যাই, তাহলে ইজিলি আমরা এই যে আর ভেক্টরের মান এবং আলফা তার যে দিক পেয়ে যাব। কত কাহিনী করতে হয়েছিল না আমাদের প্রথম কেসে? এখানে কিছুই করতে হবে না, সিম্পলি 2 লাইন করলে আমার কাজটা হয়ে যাচ্ছে। উপরেরটা মান আসে হলো আমাদের 21.928। ওকে, এবং এগুলো কি কোনো মান দেওয়া আছে? দেখো প্রত্যেকটা একক দেওয়া আছে নিউটন, তাহলে অবশ্যই আমাদের এখানে নিউটন দিতে হবে। এবং এখানে ভালো হয় যদি আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে এখানে আমরা নিউটনটা বসাই দিই। ঠিক আছে? একক দিতে ভুল করবা না, এটা তোমাকে অন্যান্য মানে স্টুডেন্টদের থেকে আলাদা করবে, টিচাররা এটা ভালোভাবে দেখেন। এবার দেখো এটা মানে তো 0 বুঝে যাচ্ছে, তাহলে আমরা কি করতে পারি? 0 + 8 sin 30 + 6 sin 60, এটা মান কত আসে? এটা মান আসে হলো 9.196 নিউটন। এখন এই দুটো মান পেয়ে লাভটা কি? তোমরা একটা জিনিস খেয়াল করো, জিনিসটা খুবই সিম্পল। সেটা হচ্ছে যে আমরা যদি, হ্যাঁ তোমাদের মান ঠিক আছে। দেখো আমরা দেখো সিম্পলি আমরা এই যে আর এক্স এবং আর ওয়াই কে ভাগ করে দেবো। আমরা সূত্রটা নিয়ে আসছি, বাট একটু বুঝার ট্রাই করি। দেখো আর এক্স ডিভাইডেড বাই আর ওয়াই কে যদি আমরা ভাগ করি তাহলে কি হয়? এ আর আর কেটে যাবে,
উপরে কি থাকবে? উপরে থাকবে হলো কস আলফা, নিচে থাকবে সাইন আলফা। তাহলে এখানে কি থাকলো? ট্যান আলফা। আমার লাগবে এটা কি? আলফা। তাহলে এখান থেকে আমরা আলফা ইকুয়াল টু কি লিখতে পারি? ট্যান ইনভার্স আর এক্স। এখানে একটা ভুল হয়েছে। ভুলটা হলো এখানে আসলে আর ওয়াই ডিভাইডেড বাই আর এক্স করতে হবে। আর ওয়াই বাই আর এক্স যদি করি তাহলে আমাদের ট্যান এক্স হয়, নাহলে তো কট হয়ে যায়। সাইন আলফা কস আলফা। ওকে, এখন ঠিক আছে, আর ওয়াই ডিভাইডেড বাই আর এক্স। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সূত্র কিন্তু পেয়ে গেছি। সূত্রটা কি? আমাদের মান তো বের করে ফেললাম উপরে দুইটা, আর ওয়াই এবং আর এস। তাহলে আমরা, হ্যাঁ, তোমরা কট দিয়েও কিন্তু করতে পারতাম, আগে টেকনিকও করতে পারতাম, বাট আমরা ইউজুয়ালি ট্যান দিয়ে যেহেতু করি আমাদের সুবিধার জন্য, তো অ্যাজ এ থাম্ব রুল আমরা ট্যান দিয়ে করলাম আর কি, মানে আর ওয়াই ডিভাইড বাই আর এক্স। দেখো, তাহলে আমরা এখান থেকে কিন্তু আলফার মানটা বের করে ফেলতে পারলাম। তাহলে আমরা আর ওয়াই এবং আর এক্স যদি পেয়ে যাই তাহলে ওখান থেকে আমরা আলফার মানটা পেয়ে যাচ্ছি। আমাদের তো তাহলে ভেক্টরের মানটা দিকটা পেয়ে গেলাম, এখন আমাদের মানটা লাগবে। এখন আবার খেয়াল করো, আর ওয়াই এবং আর এক্স কে যদি আমরা বর্গ করি তাহলে কি হয়? আলফা এবং আর ওয়াই কে বর্গ করলে হয় আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এখন যদি আমরা আর স্কোয়ার থেকে কমন নিই তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা হয়। এটার মান কত? 1। তাহলে আর স্কোয়ার। আমার লাগবে এটা কি? আমার লাগবে হচ্ছে আর। তাহলে আর ইকুয়াল টু কি লিখতে পারি? রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। তাহলে দেখো আমরা এখানে কিন্তু আরেকটা সূত্র পেয়ে গেছি। অর্থাৎ আমরা যদি এক্স অক্ষ এবং y অক্ষ বরাবর উপাংশগুলোর যোগফল পেয়ে যাই, অর্থাৎ আর এক্স এবং আর ওয়াই পেয়ে যাই, তাহলে আর ওয়াই অর্থাৎ y অক্ষ এবং এক্স অক্ষের উপাংশগুলোর অনুপাতের ট্যান ইনভার্স করলে আমরা তার দিক পেয়ে যাচ্ছি। এবং তাদেরকে বর্গ করে যদি আমরা রুট করি, তাদের যোগফলের যদি আমরা রুট করি তাহলে মানটা পেয়ে যাচ্ছি। তাহলে এখন চলো আমরা আর এর মানটা বের করে ফেলি। আর ইকুয়াল টু কি হবে আমাদের? আর এক্স 21,928 হোল স্কোয়ার প্লাস 9.196 হোল স্কোয়ার। এখানে আছে আমাদের নিউটন, এখানে একটা মান আসবে। একইভাবে আমাদের আলফার মানটা আসবে ট্যান ইনভার্স, উপরে হবে আমাদের আর ওয়াই, মনে রাখবো অবশ্যই আর ওয়াই, অর্থাৎ আমাদের সাইন ডে যে জিনিসটা আসছিল সেটা, ডিভাইডেড বাই 21.926, 23.778, অবশ্যই নিউটন বসাবা। এবং আমরা আলফার মানটা যদি বের করি, এটা মান আসে আমার 22.75 ডিগ্রি। আচ্ছা, গ্রেট, দেখলাম তোমাদের সাথে আমারও মিলে গেছে। তাহলে দেখো আমরা এখানে কি করলাম, আমরা সিম্পলি দুইটা লাইন যদি লিখতে পারি, এই দুইটা লাইন যদি লিখতে পারি তাহলে আমাকে পৃথিবীর যত সংখ্যকই ভেক্টর দেখ না কেন, আমাদের লম্বাংশ উপপাদ্য ইউজ করে আমরা ওই ভেক্টরের মানটা বের করতে পারবো এই সূত্র দিয়ে, এবং ও তার দিকটা কত হবে সেটাও বের করে ফেলতে পারবো। যে কোনো একটা দিকের সাথে আমাদের একটা দিক ধরতে হবে। আমি যেমন এইদিকে এই দিক বরাবর আমরা মানটা বের করেছি। তোমাদের জন্য একটা আমি হোমওয়ার্ক দিতে চাই, তাহলে তোমরা জিনিসটা ফিল করতে পারবা। তোমাদের হোমওয়ার্কটা হচ্ছে এটা, যে আমি এখানে তোমার এই 12 নিউটনের দিক বরাবর আমি সকল ক্যালকুলেশন করেছি। তোমাদের কাজ হবে এই যে 8 নিউটন যে ভেক্টরটা আছে, এই 8 নিউটন ভেক্টরের দিককে বেস ধরে নিয়ে তোমরা যাবতীয় ক্যালকুলেশন করবা। ঠিক আছে? 8 নিউটনকে বেস ধরে নিয়ে তুমি এটার সবগুলো যোগফল বের করবে, অর্থাৎ এ ভেক্টরের এদিক বরাবর মান কত, এই 6 নিউটনের এদিক বরাবর মান কত, এবং 8 নিউটনের মান কত, সবারই এদিক বরাবর মান, এবং 8 নিউটনের লম্ব উপাংশ দিক বরাবর এর মান কত, এর মান কত, এর মান কত। এগুলো যদি তোমরা যোগ করে ফেলতে পারো তাহলে তুমি যে মানটা পাবা সেটা কি হবে? সেটা আর এর মানই পাবা। এবং কোণ যেটা পাবা আলফা, সে কোণটা কার সাথে হবে? তুমি যার সাথে বেস ধরেছো তার সাথে। অর্থাৎ 8 নিউটনের সাথে যেহেতু বেস ধরেছো তাহলে তুমি এই কোণটা পাবা। অর্থাৎ কাইন্ড অফ এটা কত আসছে? 22 আসছে না? তার মানে আসলে এটা কিন্তু আসলে এদিক দিয়ে যাবে। অর্থাৎ তুমি যদি 8 নিউটনকে আমি ক্যালকুলেশন না করে বলে দিতে পারি, 8 নিউটনকে বেস ধরে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি যে মানটা পাবা সেটা মান আসবে কাইন্ড অফ, এই দুটো যদি বিয়োগফল করি তাহলে -8, -7.35 সামথিং এরকম ডিগ্রি মান আসবে। আর আমাদের যে ভেক্টরের মান ওটা তো সেমই থাকবে। তাহলে দিকটা চেঞ্জ হলো কেন? কারণ আমি যেহেতু 12 নিউটনকে বেস ধরি তাহলে আমার ভেক্টরটা থাকবে এদিক বরাবর। আমাদের মান দেখে বুঝতে পারছি যে আমাদের লব্ধি ভেক্টরটা আসলে এ বরাবর গেছে। ঠিক আছে না? এটা তো হওয়া উচিত। কারণ তুমি
পৃথিবীর যে কোনো দিককে তুমি বেস ধরো না কেন, এদিকেও যদি তুমি বেস ধরো, আমার লব্ধি ভেক্টর তো এ আর, তাহলে এ আর এর মান তো চেঞ্জ হবে না, মান অলওয়েজ সেম থাকবে। কিন্তু আমরা এখানে 12 ভেক্টরকে বেস ধরে যেহেতু করেছি, তাই আমরা মানটা কত পেয়েছি, 22.75 ডিগ্রি মতো পেয়েছি। তাহলে 8 নিউটনকে বেস ধরে যদি আমরা করি, তাহলে এই ভেক্টরটা কি উপরে আছে না নিচে আছে? এন্ড এটা আমাদের ক্লকওয়াইজ দিকে নিচের দিকে আছে না? তার মানে কতটুকু নিচে আছে? তার মানে 30 থেকে যদি তুমি 22 এত বিয়োগ দাও, তাহলে 7.35 -7.5 এত ডিগ্রি আসবে। তো আলটিমেটলি আমার এই 12 নিউটনের সাথে 22 ডিগ্রি করলে যে ভেক্টরটা পাবো, 8 নিউটনের সাথে মাইনাস, আমরা যদি 7.35 ডিগ্রি নিচে যাই, সেম ভেক্টরটা পাচ্ছি না? তাহলে আমার এই কথা থেকে তুমি ক্লিয়ারলি বুঝতে পেরেছো যে আমরা যে কোনো কিছুকে বেস ধরে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে দেখলা, এটা কিন্তু আমি যে জিনিসটা করলাম, এটা কিন্তু তোমাদের ফিজিক্সের সবখানে কাজে লাগবে। আচ্ছা, দেখো এখানে আরেকটা ম্যাথ রেখেছি, এটা রাখার কারণ আছে, এখানে একটা ট্রিক্স আছে। এটা আমি প্রথম দিকে আলোচনা করেছি, না পারলে তোমাদের এখান থেকে তো কিছু করতে পারতেছি না। যাই হোক, তোমাদের পারা উচিত এটা। দেখো, আমি এখানে কয়টা ভেক্টর আছে, 5 নিউটন একটা ভেক্টর, 4 নিউটন একটা ভেক্টর এবং 3 নিউটন একটা ভেক্টর। ওকে, এখন খেয়াল করো, আমরা যে সিম্পল কাজ, কি সিম্পল কাজ হলো সবগুলো ভেক্টর একটা বেস কল্পনা করব। তো অ্যাজ ইউজুয়াল আমরা 5 নিউটনকে বেস ধরলাম। তাহলে 5 নিউটনকে যদি বেস ধরি, তাহলে 5 নিউটনের ক্ষেত্রে তার দিক কত, 0 ডিগ্রি। যোগ করো প্রত্যেকটা ভেক্টরে, এদিক বরাবর উপাংশগুলোকে আগে যোগ করি, কারণ দুটো উপাংশ আমাদের লাগবে। তো এবং আমাদের লব্ধি কত, লব্ধি আমরা জানি না কি হবে, তো ধরো লব্ধি এদিক বরাবর কোন একটা হলো, আর হলো। তাহলে এবং সেটা আমাদের 5 নিউটনের সাথে আহ কত ডিগ্রি কোণ ধরবো, হ্যাঁ থেটা ডিগ্রি কি লিখতে পারি, আর কস থেটা, যেটাকে আমরা আসলে কি বলতে পারি, এক্স অক্ষ যেহেতু আমরা ধরি নর্মালি যে কোনো এই দিকটাকে, তাহলে আর এক্স ইকুয়াল টু এটা আমরা লিখলাম। তাহলে প্রথমে আমরা 5 নিউটনকে ভেঙে ফেললাম এক্স অক্ষ বরাবর। 4 নিউটনের দিকে যদি তাকাই, 4 নিউটনের সাথে এর কোণটা কত, এই কোণটা 90 ডিগ্রি না? তাহলে আমরা কস কত লিখতে পারি, কস 90 ডিগ্রি। একইভাবে দেখো, এই 3 নিউটন, 3 নিউটনের সাথে এটা কত ডিগ্রি কোণে আছে, 120 ডিগ্রি না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 3 cos 120 ডিগ্রি। আচ্ছা, এখন পর্যন্ত আমি যে কাজটা করেছি, এখানে কি কোথাও কোনো ভুল আছে কিনা, এবং ভুল থাকলে ভুলটা কোথায়? দেখো, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট। আমি বলেছিলাম ভেক্টরের ক্যালকুলেশন করতে হলে অবশ্যই তাদের যে পাদবিন্দু বা আদি বিন্দু সেটাকে সেম জায়গায় রাখতে হবে। এখানে এই দুটা পাদবিন্দু সেম জায়গায় আছে, কিন্তু 3 নিউটনের তো যে শীর্ষবিন্দু সেটা ওখানে চলে গেছে, তাই না? তাহলে এটাকে আমাদের সামনে আগায় নিতে হবে। আমরা জানি কোন একটা ভেক্টরকে তার দিক পরিবর্তন না করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া যায়। ধরো আমার কাছে একটা ভেক্টর আছে, এটাকে আমি বিভিন্ন জায়গায় সরায় নিতে পারি, আমি দিকও কিন্তু পরিবর্তন করছি না, মানও পরিবর্তন করছি না, ঠিক আছে না? এই একই জিনিসই আমরা এখানে করব। আমাদের যে 3 নিউটন যে ভেক্টরটা আছে, এটাকে আমরা এভাবে সরাই নিব। এটা যদি এভাবে সরাই নিই তাহলে কি হবে, এটাকে যদি আমরা এভাবে সরাই নিই, তাহলে জিনিসটা এ বরাবর আসবে। এখন একটা জিনিস খেয়াল করে, এটা যদি আমরা দেখি, তাহলে এখানে হচ্ছে আমাদের 60 ডিগ্রি, কারণ টোটাল তো 180 ডিগ্রি, তাই না? তাহলে এটা কত, এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে অ্যাকচুয়ালি আমাদের এখানে 120 হবে না, এখানে হবে কত, এখানে হবে আমাদের 60 ডিগ্রি। এই জিনিসটা অনেকে ভুল করে, তার জন্য এই ম্যাথটা রাখছি। এই ম্যাথটা ইজি, বাট এই জায়গায় যেন ভুল না হয় সেটা আমি করলাম। একইভাবে বাকি কাজগুলো করে নিই, অক্ষ বরাবর, আর সাইন থেটা 5, এখানে কি হবে, সাইন 0 + 4 sin 90। এখানে একটা জিনিস আছে, ইম্পর্টেন্ট জিনিস, আমি বলতেছি আগে এটা করে নিই। 3 sin 60 ডিগ্রি। আচ্ছা, এখানে বলো, এখানে আরেকটা জিনিস ভুল আছে, ভুলটা কোথায় খেয়াল করো, 4 নিউটনের দিকে তাকাও। হ্যাঁ, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে দেখো, আমার কাছে যদি একটা ভেক্টর এভাবে থাকে, যেমন আমরা যদি এটার দিকে তাকাই, এই যে আমাদের ভেক্টরটা 3 নিউটন, এই ভেক্টরের আমরা জানি যে এই দুটো ভেক্টরের লব্ধি হয় আর মিডিলে থাকে। তাহলে একটা ভেক্টরকে যদি উপাংশে ভাগ করি, তাহলে উপাংশদ্বয় তার বাইরে থাকবে, দুই পাশে থাকবে, তাই না? তাহলে দেখো, এইটা যদি আমাদের সে ভেক্টরটা হয়, তাহলে আর উপাংশ কোথায় থাকবে, এদিকে থাকবে। আর 90 ডিগ্রি কোথায়, উপরের দিকে থাকবে? না, উপরে না, থাকবে কোথায়, নিচের দিকে। জিনিসটা বুঝেছো? তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে যে আমরা যদি এই জিনিসটাকে এভাবে রেখে দিই, তাহলে ভুল নাই, বাট আমাদের এই যে অক্ষ বরাবর যে মানটা পাবো, সেটা হবে আসলে কোন দিক বরাবর, নিচের দিক বরাবর। ঠিক আছে, তাহলে এটাকে আমরা দুই ভাবে ঠিক করতে পারি। কেন নিচের দিক বললাম, কারণ দেখো, এই যে এটা যদি আমরা ভাগ করি, তাহলে এটা আর এদিকে হচ্ছে না,
তাই লম্বপার্শ্ব তো আমাদের উপরের দিকে হচ্ছে না, এটা আমাদের নিচের দিকে হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, যেটা আমি বলতেছিলাম যে দেখো, আমাদের উপাংশ কোথায় হয়? উপাংশগুলো তার দুই পাশে থাকে। তাহলে আমাদের যেহেতু এই মানগুলো নিচের দিকে আছে, যেমন 4 নিউটনের কথা চিন্তা করো, এই জিনিসটা পুরো আমাদের অল্টারনেট দিকে আছে। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের আলফার যে মানটা পাবো সেটা কি হবে? সেটা ট্যান ইনভার্স করার পরে আমরা যে মানটা পাবো সেটা আসলে হবে, তার আগে একটা অবশ্যই নেগেটিভ চিহ্ন হবে। বুঝতেছো? হুম, ভালো কথা বলেছো। যে দুটো আমি পরে এই জিনিসটা নিয়ে আলোচনা করছি, যে আমরা যদি এই জিনিসটাকে এভাবে রেখে দিতাম, তাহলে আমাদের এখানে ট্যান ইনভার্স একটা নেগেটিভ চিহ্ন হতো, এই কারণে, কারণ আমাদের এই জিনিসটা কি হচ্ছে? নেগেটিভ। এখন আমরা এটাকে আরেকভাবে করতে পারবো, যেটাতে আমাদের পরবর্তীর উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে না। সেটা কি? সেটা হচ্ছে, খেয়াল করো, আমাদের কোনটা কি আমি তো আগেই বলেছিলাম না, যে এই যেখানে আমি ম্যাথ করানোর সময় তোমাদের জিনিসটা বলেছি, দেখো নিচের দিকে হলে আমাদের এখানে মাইনাস, আমি বলেছিলাম অ্যান্সার হবে 3.75, 7.35 ডিগ্রি, এরকম টাইপের কিছু একটা। সেম কাহিনী আমরা এখানে ঘটাবো। দেখো, আমাদের বেজ লাইন ধরেছিলাম এটা, তো এটা যেহেতু আমাদের বেজ লাইন, বেজ লাইনের উপরের দিকে যা থাকবে সেটাকে আমরা পজিটিভ ধরবো, আর নিচের দিকে যা থাকবে সেটাকে আমরা কি ধরবো? নেগেটিভ। তাহলে আমরা এই জিনিসটাকে আবার পুরোপুরি করি। দেখো, 5 নিউটন, আমাদের কোনটা কত এখন? আমাদের কোন 0 ডিগ্রি, অ্যাজ ইউজুয়াল, তাহলে 5 cos 0, এটা তো কোনো প্রবলেম নাই, কারণ ওই দিক বরাবরই। এখন দেখো 3 নিউটনের যে ব্যাপারটা, সেখানে আমাদের কোণের মান কত দিব? 60 ডিগ্রি? না, এটা মানটা দিব -60 ডিগ্রি। এখন এখানে 60 ডিগ্রি দাও আর -60 ডিগ্রি দাও, কোনো প্রবলেম নাই। তার কারণ কি? কারণ কসের ভিতরে আমরা যদি মাইনাস কোণ দিই, তাহলে সেটা কি হয়? কস মাইনাস থেটা ইজ ইকুয়াল টু কি? কস থেটা। মেন প্রবলেম তো হয় সাইনের ক্ষেত্রে। তো সাইনের ওই সকল নেগেটিভ গুলো এক জায়গায় চলে আসে, এন্ড দেন আমি তোমাদের যেটা বললাম যে ট্যান ইনভার্স এখানে একটা নেগেটিভ চিহ্ন হয়। তো অত কিছু আমরা করবো কেন, আমরা ডাইরেক্ট কোনটায় বসাই দিব, তাহলে আমাদের ক্যালকুলেশন ইজি হবে। এবার দেখো 4 নিউটন, 4 নিউটনের ক্ষেত্রে আমরা কস যদি বসাই, কস কত? এটা -90 ডিগ্রি না? -90 ডিগ্রি। ওকে, ভেরি গুড। এবার আসি আমরা এ অক্ষ বরাবর। আমাদের সব সময় আমরা কি করব? আমরা এটাকে স্ট্যান্ডার্ড ধরবো। এদিক বরাবর আমাদের এক্স অক্ষ এবং এদিক বরাবর ওয়াই অক্ষ। তো তাহলে এই উপাংশ এদিক বরাবর কি হবে? নেগেটিভ হবে। বোঝা যাচ্ছে। আবার কোণের দিকে যদি তাকাই, তাও দেখতে পাচ্ছি যে আমাদের এটার সাথে এটা উপরের দিকে নাই, কোণটা আছে নিচের দিকে, অর্থাৎ -90। একইভাবে আমাদের 3 নিউটন তাও আছে নিচের দিকে, অর্থাৎ -60। দেখো, আমাদের কষে প্রবলেম হয় নাই, বাট সাইনে প্রবলেম হবে। কেমন? এই 5-এর ক্ষেত্রে 5 sin 0 ডিগ্রি। এবার 60 ডিগ্রি ক্ষেত্রে যদি আসে 3 নিউটনে, এখন দেখো, সাইন যখন -60 দিব, তখন এই চিহ্নটা কিন্তু সামনে চলে আসবে। আমাদের এখানে এটা বর্ডার হওয়ার দরকার নেই, ক্যালকুলেটরের কাজটা করে ফেলবে। একইভাবে 4 নিউটনের দিকে যদি তাকাই, 4 নিউটনের ক্ষেত্রে কি হবে? সাইন -90 ডিগ্রি। আচ্ছা, এখন আমাদের আর এক্স এবং আর এর মানটা কত হবে একটু আমাকে ক্যালকুলেট করে জানাও। তাহলে আমাদের যে সূত্র ছিল, আর ইকুয়াল টু √, r x² + r y², এবং আমাদের এই পুরা জিনিসটা আমরা ধরে নিলাম যে আমাদের কোণ কত হবে, সে কোণের মান হচ্ছে থেটা। থেটা ইকুয়াল টু কত হবে সেটা আমরা বের করে ফেলবো, ট্যান ইনভার্স RY/r x। উপরেরটা আছে হলো 6.5, একদম রাউন্ড নাম্বার আসছে। আচ্ছা, এটা একক আছে না? একক আছে, অবশ্যই একক দিতে হবে। 6.5 নিউটন। অ্যান্ড ওয়াই অক্ষ বরাবর কত হচ্ছে তাহলে? 5 sin 0, এটা তো হচ্ছে 0, 3 × sin -60 + 4 × sin -90। দেখো, এটার মান আসছে হচ্ছে আমাদের -6.598। যেহেতু এটা তোমাদের আসছে কিনা। আচ্ছা, আসছে। দেখো, আমরা যদি কোণের মানটা নেগেটিভ দিয়ে দিই, তাহলে আমাদের আর কোনো টেনশনই নাই, সব কাজ ওই নিজে নিজে করে ফেলবে। তাহলে দেখো, আমাদের এখানে আর ওয়াই এবং আর এক্স এর মানটা কিন্তু আমরা পেয়ে গেছি, এত নিউটন, এত নিউটন। ওকে। এখন আম, এই দুটাকে আমরা যদি এখন এখানে বসাই দিই, এই যে আমাদের সূত্রে যদি আমরা এখন বসাই, তাহলে কত আসে দেখো তো? আর এর মান, আর ইকুয়াল টু হয় √/² × 5। এটা মান আসলে আমাদের 9.261 নিউটন। এবং আমাদের থেটার মানটা আসে কত? ট্যান ইনভার্স আর ও এর মান হচ্ছে মাইনাস, মাইনাস কিন্তু অবশ্যই বসাতে হবে, নাহলে কিন্তু আমাদের অ্যাকচুয়াল মানটা আসবে না।
6.5, তাহলে দেখো -645.428 ডিগ্রি। তাহলে বুঝলাম আমাদের এই থেটাতে আমরা কি আর ওয়াই এর মান আমরা কিন্তু ডাইরেক্ট মাইনাস বসাইছি, মাইনাস বসানোর কারণে কোণে মান মাইনাস আসছে। আর মানেটা কি, এই দুটা দ্বারা আমরা কি বুঝলাম, এটার ফজিলতটা কি? ফজিলতটা হচ্ছে আমাদের এই পুরা সিস্টেমে যে তিনটা ভেক্টর আছে তাদের যে লব্ধি, সে লব্ধিটার এক্স অক্ষ বরাবর উপাংশের মান এত, ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান এত। উপাংশের মান এত এর দ্বারা কি বোঝাচ্ছে, যে কোন একটা জিনিসের মান কি নেগেটিভ হয়, এটার মান এত মানে হচ্ছে আসলে এটা, যেহেতু আমরা নির্দেশ করছি কি এ বরাবর, এ বরাবর যেহেতু মাইনাস আসছে তার মানে আসলে ওই জিনিসটা আছে নিচ বরাবর। তাহলে এই দুটো জিনিসের অ্যাকচুয়াল লব্ধি আমরা পেয়ে গেলাম আর, অর্থাৎ পুরো সিস্টেমের ভেক্টর গুলো লব্ধির মান হবে এত। এই যে এ বরাবর ভেক্টর আর এর মান হচ্ছে এত, এবং এর দিকটা কত হবে, আমার বেস ভ্যালু কত ছিল, 5 নিউটনের দিক ছিল না, এই দিকের সাথে পজিটিভ দিক হলে তো পজিটিভ মান আসতো, বাট না, নেগেটিভ। নেগেটিভ দিবে কত, -45.428 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন বলেছে যে আরিফ দক্ষিণ পশ্চিম কোণে, এখানে একটা বিষয় আছে, এটা বুঝতে পারলে তোমাদের ম্যাথটা একদম ইজি। আমি আগে এটা ছবি আঁকি, যখন এরকম ম্যাপের চিত্র আসবে তখন এরকম তোমরা কি করবে, এরকম একটা চিত্র বানাই ফেলবা। তোমরা সবাই জানো যে উপরের দিকটা হচ্ছে উত্তর, নিচের দিকটা হচ্ছে দক্ষিণ, এদিকে হচ্ছে আমাদের পূর্ব, এবং এদিকে হচ্ছে আমাদের পশ্চিম। ঠিক আছে, এবং আমরা বাই ডিফল্ট এটাকে আই ক্যাপ ধরি, এটাকে মাইনাস আই ক্যাপ ধরি, এটা লেখার দরকার নাই কারণ এখানে আই ক্যাপের তেমন জিনিসপাতি নাই। বাট বুঝার জন্য আর কি লিখলাম, তোমার কাজে লাগবে। জে ক্যাপ আর তোমাদের নিচে হচ্ছে মাইনাস জে ক্যাপ। ওকে, এবার দেখো আমাদের ভেক্টর গুলো এঁকে দেয় না, আমাদের এখন একটু আঁকতে হবে। বলছে তারিফ দক্ষিণ পশ্চিম কোণে, খুবই গুরুত্বপূর্ণ কথা, দক্ষিণ পশ্চিম। দক্ষিণ পশ্চিম কবে 60 ডিগ্রি, তাহলে মানে কি আমি এদিক বরাবর 60 ধরবো, না এদিক বরাবর 60 ধরবো, কোনটা 60 ধরবো? তো এত কনফিউশনের কোনো দরকার নাই, দেখো আমি এখানে দাগ দিয়ে রেখেছি দক্ষিণ, অর্থাৎ যে শব্দটা যে দিকটা আগে আসবে তার সাথে কোণ তৈরি করতে হবে। তাহলে দক্ষিণ দিকের সাথে, পূর্ব দিকে নয়, পশ্চিম দিকে 60 ডিগ্রি করতে হবে। তাহলে আমাদের এই দক্ষিণ দিকের সাথে 60 ডিগ্রি কোণে প্রথমে যাচ্ছে। কত মিটার সে গেল, তাহলে ধরো সে এখানে ছিল, এখান থেকে দক্ষিণ দিকের সাথে পশ্চিম দিকে 60 ডিগ্রি কোণে সে গেল 10 মিটার, 10 মিটার গেল, খুবই ভালো কথা। তারপরে সে কোথায় গেল, এরপরে বলছে সে এখন আছে কোথায়, এখানে কিন্তু। এখন বলছে সে দক্ষিণ পূর্ব, দক্ষিণ অর্থাৎ এদিক বরাবর, এবং এর সাথে পূর্ব দিকে 90 ডিগ্রি। অর্থাৎ আমরা যদি এটাকে এভাবে ধরি, তাহলে এ বরাবর অর্থাৎ এটার সাথে 30 ডিগ্রি কোণে সে 25 মিটার গেল। ঠিক আছে, 25 মিটার সে গেল। এখন সে আছে কোথায়, এখানে। এখন সে কোথায় গেল দেখো, এরপর সে পশ্চিম উত্তর, পশ্চিম দিক কোথায়, এদিকে। পশ্চিম দিকের সাথে উত্তর দিক কোথায়, উপরের দিকে। পশ্চিম উত্তরে 60 ডিগ্রি কোণে গেল। তাহলে পশ্চিমের সাথে 60 ডিগ্রি যদি সে করে, কত হয়, 60 ডিগ্রি যদি দক্ষিণ পূর্ব, হ্যাঁ, যদি 60 ডিগ্রি সে করে তার মানে সে কি হলো, আবার এটার সাথে পশ্চিমের সাথে 60 ডিগ্রি, অর্থাৎ এদিক বরাবর সে 50 মিটার চলে গেল। ঠিক আছে না? এখন তোমরা বলো তো, এটা হচ্ছে তার অ্যাকচুয়াল প্যাথ, বাট আমাদের ক্যালকুলেশনের জন্য এটা কি হেলথি একটা প্র্যাকটিস? এটা হেলথি প্র্যাকটিস না, এটাতে অনেক বেশি মেসি হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা এটাকে যে কাজটা করব, আমরা জানি যে ভেক্টর একটা প্রপার্টিজ আছে যে তাকে আমরা সরাতে পারি। তাহলে এই জিনিসটাকে সরিয়ে নিয়ে আমরা যদি তার মূল বিন্দুতে নিয়ে আসি, এবং আগের ভেক্টরটাকে আমরা যদি সরিয়ে নিয়ে মূল বিন্দুতে নিয়ে আসি, তাহলে আমরা এখানে কয়টা ভেক্টর পাচ্ছি? তাহলে আমরা এখানে টোটাল কিন্তু তিনটা ভেক্টর পাচ্ছি, তাই না? এখন যখন এই তিনটা ভেক্টর পাবো, এটার যে লব্ধি হবে, এই লব্ধিটা যেখানে যায় শেষ হবে, ওটাই কিন্তু আসলে তার টোটাল সরণ বা তার অবস্থান। তাহলে তোমাকে যখন এরকম প্রশ্ন দিবে, প্রথম কথা তুমি চিত্র আঁকবা, এন্ড চিত্রে এত বেশি মেসি করার দরকার নাই, তুমি সিম্পলি সবগুলো ভেক্টরকে মূল বিন্দুর সাথে আঁকবা। ঠিক আছে, তাহলে আমি তোমাদের বোঝার সুবিধার্থে আরেকবার সবগুলোকে মূল বিন্দু সাপেক্ষে আঁকছি, দেখো। তো এটা প্রশ্নটা শেষ করে ফেলি, দেখো। আমাদের প্রথমে বলেছে দক্ষিণ পশ্চিম কোণে 60 ডিগ্রি কোণে, অর্থাৎ দক্ষিণ এবং পশ্চিম। তাহলে এই দক্ষিণের সাথে 60 ডিগ্রি কোণে সে 100 মিটার গেছে, এটা হচ্ছে আমাদের প্রথম ভেক্টর। 2 নম্বর ভেক্টর বলছে দক্ষিণ পূর্ব কোণে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দক্ষিণ কোথায় এটা, তাহলে দক্ষিণের সাথে 30 ডিগ্রি কোণে পূর্ব দিকে, অর্থাৎ এদিকে। ঠিক আছে, প্রথমটা ছিল কত, 60 ডিগ্রি, আর এটা কত, 30 ডিগ্রি, এবং এটা পূর্ব দিকে কত দূর গেছে সে, 25 মিটার গেছে। পরবর্তীতে বলছে পশ্চিম উত্তরের দিকে, অর্থাৎ পশ্চিম কোন দিক, পশ্চিম হচ্ছে এদিক,
এবং উত্তর হচ্ছে এদিক। তাহলে পশ্চিমের সাথে উত্তর দিকে 60 ডিগ্রি কোণে, অর্থাৎ আমাদের এটা হবে 60 ডিগ্রি। সে কত দূর গেছে? 50 মিটার গেছে। ঠিক আছে, পশ্চিমের সাথে 60 ডিগ্রি উত্তর দিকে। তাহলে আমরা তিনটা ভেক্টর পেয়ে গেলাম। তাহলে এই যে আমরা তিনটা ভেক্টর পেয়ে গেলাম, এই ভেক্টর গুলোর কোণ কিন্তু আমরা জানি এবং তাদের মান আমরা জানি। তাহলে এখান থেকে এদের আমরা লব্ধি বের করতে পারবো না? তো তোমার ইচ্ছা মতো যে কোনো একটা দিককে তুমি বেস ধরে কাজটা করতে পারবা। তো আমি এটা করে দিচ্ছি না, অলরেডি আমি দুটা জিনিস করেছি, ওটার মতো সিমিলার একটা জিনিস। তোমরা চাইলে কেউ এই পূর্ব দিককে বেস ধরে করতে পারো, কেউ উত্তর দিককে বেস ধরে করতে পারো। আর তোমরা যাই করো না কেন, ওই যে লব্ধির মানটা এবং যে এক্সাক্ট পজিশনটা আসবে সেটা কিন্তু অলওয়েজ সেম আসবে। এই ম্যাথটা কিভাবে করতে হবে এটা তো তোমরা বুঝে গেছো, তাই না? বাকি অংশটুকু তো তোমরা পারবা। তাহলে আমাদের আর কি বাকি থাকলো? আচ্ছা, খুবই বেসিক দুটা জিনিস আমাদের যে উপাংশ শিখলাম, এই উপাংশ থেকে ব্যবহার করে কাজটা করা যায়। তোমরা এর আগে বহুতবার এই সহজ জিনিসপাতি গুলো করছো এবং এগুলো তোমাদের ক ক্ষয়ে যায় সাধারণত। লন রানার কিভাবে টানা সহজ না ঠেলা সহজ? তা ধরো এটা হচ্ছে যে ক্রিকেট খেলা মাঠে তোমরা সবাই দেখবা যে একটা জিনিসকে পিচের উপর বারবার উম, নাও আসা করে যেন মাটিটা স্মুথ হয়। ঠিক আছে, তো দেখো, তুমি যদি এটাকে বলা হয়ে থাকে লন রোলার, ওকে। তুমি যদি এই জিনিসটাকে এভাবে ঠেলা দাও, ধরো তুমি এটা ঠেলা দিলা, ঠেলা দেওয়ার মানে কি? একটা ভেক্টর তুমি এদিক বরাবর দিলা না? তো একটা ভেক্টর যখন তুমি এভাবে দিচ্ছ, এর মানে কি দাঁড়ালো? এটাকে যদি আমরা এইভাবে দেখাই যে তোমার ভেক্টরটা হচ্ছে এটা, তাহলে এই ভেক্টরটার দুটো উপাংশ থাকবে না? একটা নিচের দিকে থাকবে, আরেকটা থাকবে এদিক বরাবর। এতক্ষণ ধরে আমরা সেটা জানলাম। এবং তোমাকে যদি আর এর মান বলে দিই এবং আমি যদি এখান থেকে এই থেটার মানটা বলে দিই, তাহলে পি এর মান, কিউ এর মান তো তোমরা বের করতে পারছো, তাই না? তাহলে এই রনের একটা নিজস্ব ভর আছে, ধরো 10 কেজি। এই ভরের কারণে আমি একটা ফোর্স পাবো না? 10 ইন্টু আমাদের যে জি এর মানটা থাকবে, এত নিউটন ফোর্স, সেটা কাজ করবে কি নিচের দিকে। তাহলে এখন যখন তুমি ঠেলা দিচ্ছ, তখন এদিক বরাবর একটা বল পাচ্ছে, সে কারণে সেদিকে ত্বরণ প্রাপ্ত হবে। কিন্তু নিচের দিকে তার একটা তোমার বল উপাংশ কাজ করবে না, যেটা আমার ওজনকে বাড়াই দিবে। তোমরা জানো ফ্রিকশন ফোর্স ইকুয়াল টু হচ্ছে কি, আমাদের যে লম্ব প্রতিক্রিয়া বল, এটা সামনে আরো তোমাদেরকে জানাবো, লম্ব প্রতিক্রিয়া বলের সাথে মিউ দ্বারা গুণ হয়। এবং লম্ব প্রতিক্রিয়া বল হচ্ছে কি, যে বলটা নিচের দিকে তোমার দেওয়া হচ্ছে তার বিপরীতে আসে। তো নিচের দিকে তো অলওয়েজ তোমার এ ফোর্সটা ছিল, সাথে তোমার পি যোগ হয়ে যাচ্ছে না? আলটিমেটলি কথাটা কি, নিচের দিকে তোমার ভর বেড়ে যাচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে। তাই এই জিনিসটা তোমরা বুঝেছো যে যখন আমরা ঠেলা দিচ্ছি তখন আমাদের নিচের দিকে ওজনটা বেড়ে যাচ্ছে। একইভাবে আমি যদি এটাকে ঠেলা না দিয়ে এটা আমরা টানা দিলাম, উপরের দিকে টান দিলাম, উপরের দিকে টান দিলে কি হবে? একটা উপাংশ এদিক বরাবর থাকবে যেটা আমার ত্বরণ সৃষ্টি করবে, এবং আরেকটা উপাংশ উপরের দিকে ক্রিয়া করবে। আমরা জানি আমাদের ওজনটা নিচের দিকে কাজ করছে। তাহলে ওজনের বিপরীতে যদি আমার একটা উপাংশ এদিকে, একটা উপাংশ পি, এগুলো কিউ হয়, আর উপরে যদি একটা উপাংশ পি হয়, তাহলে আমার যে ওজনের বিপরীতে কাজ করবে না, ওজন তো নিচে কাজ করবে। তাহলে জিনিসটার ওজন কমে যাবে, হালকা হয়ে যাবে। তাহলে যখন আমি টানছি তখন আমার একটা উপাংশ উপরের দিকে কাজ করছে, ফলে আমাদের আপেক্ষিক যে ওজনের মানটা কমে যাচ্ছে। তো এটাই আমাদের পরীক্ষায় আসে যে টানা সহজ না ঠেলা সহজ। তো তোমরা নিজেরাই বলতে বুঝতে পারবা যে যদি আমরা কি করি, আমরা যদি এটাকে টানি তাহলে কি হবে, আমরা যদি এটাকে টানি তাহলে এটা আমাদের জন্য সহজ হবে। ঠিক আছে, তাহলে আমাদের লন টানা আমাদের জন্য কি সহজ। আর যদি ঠেলি, যে ঠেলাটা কি, ঠেলাটা হচ্ছে কঠিন। কেন কঠিন হবে সেটা তো আমি বুঝালাম, ঠিক আছে না? তো এখান থেকে কিছু ছোটখাটো ম্যাথ আছে তোমাদের, কত মানে বস্তুটা ওজন কত, কত ফোর্স দেওয়া হচ্ছে এবং কত ডিগ্রি কোণে দেওয়া হচ্ছে, সেখান থেকে তোমরা ইজিলি বের করতে পারবা। যখন সে টানবে তখন তার আপেক্ষিক ওজনটা কি হবে, তার যে ওজন, মানে নিট যদি আমরা বের করি, তাহলে এমজি যখন সে টানছে, তার মানে উপরের দিকে এটা কাজ করছে না, তাহলে বিয়োগ হয়ে যাবে এত মাইনাস আমাদের, এই যে আমাদের মানটা কোনটা বিয়োগ করতে, পি বিয়োগ করতে হবে। তাহলে এমজি মাইনাস আর সাইন, দেখো আমাদের কোনটা পি এর সাথে কি কোনো কোণ আছে? না, কিউ এর সাথে আছে, তাহলে এখানে সাইন হলো সাইন থেটা। এবং যখন আমরা ঠেলবো, ঠেলার সময় কি হবে, ওজনটা নিচের দিকে কাজ করবে, তখন সেটা যোগ হয়ে যাবে, অর্থাৎ এমজি প্লাস আর সাইন থেটা। তো এভাবে ছোটখাটো এমসিকিউ তে কিছু ম্যাথ আসে, আশা করি এটা কোনো প্রবলেম হওয়ার কথা না। এটা হচ্ছে এরকম যে আমার কাছে একটা লন রোলার আছে, অর্থাৎ ওই যে ভারী একটা বস্তু সিলিন্ডার যেটা আমরা ঠেলি। তো এখন কাহিনী হচ্ছে যে এখানে একটা হাতল থাকে। আমি হাতল দিয়ে দুইটা কাজ করতে পারি, একটা হয় আমি এদিকে টানতে পারি বাইরের দিকে, অথবা আমি এই হাতল দিয়ে ঠেলতে পারি।
তো প্রথমে আমরা যদি টানার কথা চিন্তা করি, যেটা আমাদের লন্ডনার, আমরা যদি এদিকে টানি তাহলে কি হলো, আমাদের যে একটা ভেক্টর কাজ করলো, এফ একটা ভেক্টর কাজ করছে। এখন এ ভেক্টর আমরা জানি যে একে দুইটা লম্ব উপাংশে ভাগ করা যায়, একটা যদি আমাদের এদিক বরাবর হয় তাহলে আরেকটা হবে এদিক বরাবর। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা হচ্ছে থেটা, এটা যদি থেটা হয় তাহলে এ পাশটা হচ্ছে থেটা, তাহলে এদিক বরাবর আমাদের উপাংশের মান কত হবে, এফ কস থেটা। আর উপরের দিকে থাকবে হলো এফ সাইন থেটা। এটা তোমরা বুঝতে পারছি যে এফ সাইন থেটা নামক একটা উপাংশ আমার এই বলের, যখন আমরা ভাগ করে ফেলেছি তখন কিন্তু আর নাই, এই দুটো উপাংশ আছে। এই দুটো উপাংশের মধ্যে এফ সাইন থেটা উপরের দিকে কাজ করছে। এখন এই যে লন লোরার, এটা কিন্তু একটা নিচের দিকে, তার একটা ওজন আছে, ওজন একটা বল না, এটা একটা ভেক্টর রাশি। তাহলে এই যে ওজনটা নিচে দিয়ে কাজ করছে, আমি যখন এভাবে টানছি তাহলে এই ওজনের বিপরীতে আরেকটা বল কিন্তু কাজ করছে, ফলে আমার টোটাল যে ওজন সেটা কিন্তু কমে যাচ্ছে। এবং আমি উপরের দিকে যে বলটা সেটাকে আমরা পি দ্বারা নির্দেশ করেছি, এই যে পি। আর পি ইকুয়াল টু কি পেলাম, আর সাইন থেটা, যদি আমরা এই যে এই ঠেলা বলটাকে আর দ্বারা রিপ্রেজেন্ট করি। ঠিক আছে। এখন আমরা এটা একটু সুবিধার জন্য এখানে আর এর পরিবর্তে এফ দিই, তাহলে যেহেতু তোমাদের এফ দ্বারা এতক্ষণ বললাম, দেখো এটা হচ্ছে এফ সাইন থেটা। আর পরবর্তী কেসটাতে কি হচ্ছে, পরবর্তী কেসটাতে যখন আমাদের নর্মাল থেকে আমরা নিচের দিকে ঠেলা দিচ্ছি, যখন আমরা ঠেলা দিচ্ছি তখন কি হচ্ছে, যখন ঠেলা দিচ্ছি তখন এই বলটার অর্থাৎ এফ বলের এদিকে কি কাজ করছে, এদিকে কাজ করছে হলো এফ কস থেটা, নিচের দিকে কাজ করছে আমাদের কি, এফ সাইন থেটা। তাহলে আমরা আগে থেকে জানি যে বস্তুর ওজনের কারণে নিচের দিকে তো এমজি কাজ করছিল, সাথে আমাদের বলের একটা অংশ, উপাংশ এফ সাইন থেটা কাজ করছে। তাহলে টোটাল আমার যে নিচের দিকে ভর, ভরের কারণে যে ওজনটা ক্রিয়েট হচ্ছে নিচের দিকে, যে আমাদের টোটাল বল সেটা বেড়ে যাচ্ছে না? যদি বেড়ে যায়, কোন একটা জিনিস যদি নিচের দিকে বেশি আহ বল অনুভব করে তাহলে জিনিসটাকে ঠেলা তো কঠিন হবে, তাই না? কারণ তোমরা জানো, এখন একটা জিনিস খেয়াল করো, এখানে একটা বেসিক আছে। বেসিকটা হচ্ছে যে আমি আগে এইভাবে দেখাই। ধরো এটা আমাদের তল, এই তলের উপর আমাদের যদি একটা বস্তু থাকে, এই বস্তুটার নিচের দিকে যে পরিমাণ বল প্রয়োগ করা হবে, আমরা নিউটনের যে 3 নম্বর সূত্র সেটা থেকে আমরা জানি এই বস্তুটা এই ভূমিকে যে পরিমাণ বল প্রয়োগ করবে, এই ভূমি এই বস্তুটাকে ঠিক সম পরিমাণে উপরের দিকে বল ক্রিয়া করবে। এই যে উপরের দিকে বিপরীত দিকে বল প্রয়োগ করছে, এটাকে বলা হয়, এটাকে লম্ব প্রতিক্রিয়া বল। ঠিক আছে, এটাকে আর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তো নর্মাল কেসে কি হয় দেখো, নর্মাল কেসে যেটা হয় যে আর এর মান হয় এমজি, কারণ বস্তুর নিজস্ব ওজন নিজের দিকে কাজ করে, ভূমি তাকে ঠিক সে পরিমাণ বল দ্বারা উপর দিকে বাধা দেয়। এখন যখন আমরা টানছিলাম, টানার সময় কি হচ্ছিল, আমার এটা বিয়োগ হয়ে যাচ্ছিল না? যখন আমরা উপরের দিকে টানছিলাম তখন যে জিনিসটা হচ্ছে, যে এই জিনিসটা উপরের দিকে কাজ করার কারণে আমাদের এই ভূমির দিকে যে পরিমাণ আমরা প্রথমে বল দিচ্ছিলাম, ওজন ক্রিয়া করছিল, সেটা আর হচ্ছে না। যখন অর্থাৎ আমরা যখন টান দিচ্ছি, সে কেসে কি হচ্ছে, সে কেসে আমাদের এমজি থেকে একটা অংশ কমে যাচ্ছে। সেটা কত, সেটা যদি আমরা এফ বলে টানি এবং থেটা কোণে টানি, তাহলে এফ সাইন থেটা। ওকে। আর আমরা যখন ঠেলা দিচ্ছি তখন কি হচ্ছে, তখন আমাদের এই যে নিচের দিকে একটা এক্সট্রা বল কাজ করছে, এফ এর সাথে এমজি এর সাথে তোমার এফ সাইন থেটা যোগ হয়ে যাচ্ছে, তাই না? তো এই জিনিসটা যেহেতু নিচের দিকে ক্রিয়া করছে, তাহলে আমার এই ভূমিও সেম পরিমাণ বল ক্রিয়া করবে, তখন আর এর মান কত হবে, এমজি প্লাস এফ সাইন থিটা। এখন দেখো এটা বললাম কেন, এটা হচ্ছে আমাদের সে বেসিক, এবং আমরা জানি যে আমরা যখন ঠেলা দিই, আমরা যখন এই বস্তুটাকে ঠেলা দিচ্ছি, এদিকে গতিশীল করার চেষ্টা করছি, এটা তো আমরা সামনে নিউটনের বলবিদ্যায় আমরা পড়বো, তখন এ গতির বিপরীতে একটা ঘর্ষণ বল ক্রিয়া করে। এই বেসিকটুকু তোমাদের জানা আছে আমি যতদূর জানি। এখন এই যে তোমার ঘর্ষণ বল, এটাকে এফ দ্বারা নির্দেশ করা হয়, এটা ইকুয়াল টু হচ্ছে এই যে লম্ব প্রতিক্রিয়া বল, এবং তার সাথে হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, এটা এই তলের ঘর্ষণ গুণাঙ্ক থাকে, এক এক তলের এক এক রকম ঘর্ষণ গুণাঙ্ক থাকে। ঠিক আছে। তাহলে এখন যখন আমাদের নর্মাল কেস, তখন আর এর মান হচ্ছে এমজি, এখানে বসে গেল। আর যখন টানছি তখন এই যে আর এর মান কিছুটা কমে যাচ্ছে না মাইনাস হওয়ার কারণে, অর্থাৎ যখন আমরা টানছি তখন আমাদের এটা সহজে আমরা টানতে পারছি। তার কারণ কি, তার কারণ আমার আর এর মান কমে যাচ্ছে, ফলে ঘর্ষণ বলও আমার গতির বিপরীতে কম কাজ করছে। একই কথা এখানে প্রযোজ্য, যখন ঠেলছি তখন আমার যেহেতু আর এর মান অর্থাৎ লম্ব প্রতিক্রিয়া বলের মান বেড়ে যাচ্ছে, এটা বেড়ে যাওয়া মানে কি, ঘর্ষণ বল বেড়ে যাওয়া, অর্থাৎ আমাকে তখন এদিকে দিয়ে যাওয়ার জন্য বেশি কষ্ট করতে হবে।